সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? আমার ভয়েসটা কি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? একটু কমেন্টস করো দেখি। শব্দটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট আছে কিনা একটু আমাকে জানাও। জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই ক্লাসে তোমরা উপস্থিত হয়েছ। আমি আবার বলছি যে আমি জুয়েল কিবরিয়া, সবাই আমাকে চেনে, অনেকেই চেনো তোমরা। আমি ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। আমি শিক্ষকতা করতে ভালোবাসি, পাশাপাশি বিভিন্ন সাইটে বাংলা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সামনে অনেক দিন পরে জাকির বিসিএস স্পেশাল, আমার একটা প্রিয় সাইট, এই পেজটিতে অনেক দিন পরে আবার হাজির হলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে, তাই না, পবিত্র ঈদ উল ফিতরের পরে আবার তোমরা আমাদের লেখাপড়ায় নিশ্চয় নিয়মিত হচ্ছ। তো আসলে দেশে যদিও একটি খুবই, শুধু দেশে নয় গোটা পৃথিবীতে একটি ক্রান্তিকাল চলছে, ক্রান্তিলগ্ন, ঠিক আছে, করোনা মহামারী। কিন্তু মহামারী যতই থাকুক না কেন, পৃথিবী থেমে থাকবে না, আমরাও থেমে থাকবো না, পরীক্ষাও কিন্তু থেমে থাকবে না, তাই না? হ্যাঁ, যথাসময় কিন্তু পরীক্ষা ঠিকই হবে। আর বর্তমান পিএসসির যিনি চেয়ারম্যান, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মহোদয়, অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত যোগ্য একজন মানুষ, যিনি সকল বাধা বিপত্তিকে মানে পরোয়া না করেও কিন্তু এই পরীক্ষাগুলি কি করবেন, নির্দিষ্ট সময় নেবেন, এটি আমাদের বিশ্বাস। কাজেই যত স্কুল কলেজ বন্ধ থাক, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাক, তোমাদের মেসগুলি বন্ধ থাক, পড়াশোনা কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যেই কি অনুষ্ঠিত হবে, চাকরির পরীক্ষাগুলি। তো কাজেই আমরা আর কথা বাড়াতে চাই না, ভূমিকা করতে চাই না। আমরা আজকে একটি টপিক তোমাদের বলেছি, নিশ্চয় তোমরা টপিকটি লক্ষ্য করেছো যে আমরা আজকে কথা বলছি, একটি টপিক বেছে নিয়েছি। আমি টপিকটি নির্দিষ্ট করে দিয়েছি এই জন্যই, যাতে তোমাদের আগে থেকে একটু ভেবে রাখতে সুবিধা হয় এবং আগে থেকে তোমরা একটু নিজেরাও একটু প্রস্তুত হয়ে আসতে পারো। হ্যাঁ, অনেকেই ভালোবাসা উড়াচ্ছেন, মণিশঙ্কর নয়নকে দেখতে পাচ্ছি, তারপরে আরও অনেকেই, অসংখ্য শিক্ষার্থী, কণিকা ঘোষ, তারপরে মিতা সরকার, শামসুদ্দিন মাহমুদ তানভীর, আহমেদ শুভ, অনেকেই ভালোবাসা উড়াচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি আপ্লুত হচ্ছি, আমি খুবই এক্সাইটেড হচ্ছি আপনাদের ভালোবাসায়। তো আমি কুশল বিনিময় আসলে আপনাদের সাথে খুব বেশিক্ষণ করতে চাচ্ছি না, কারণ এই ক্লাসটা ওপেন, অনেক বাইরের অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে। কাজে আমি সবার পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে নিচ্ছি, সবাইকে আমি সালাম দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম অনুযায়ী শুভকামনা থাকলো, নমস্কার থাকলো। আমরা আজকের টপিকটি শুরু করছি। আজকের আমাদের টপিকটির নাম হচ্ছে সাময়িক পত্র। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা আধুনিক যে সাহিত্য আমরা বলছি, আধুনিক যুগ, 1801 সাল থেকে বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ, এই আধুনিক যুগ তথা আধুনিক সাহিত্যের বিকাশে কিন্তু সাময়িক পত্রগুলির অনেক বড় অবদান। সাময়িক পত্রগুলির অবদান কিন্তু খুবই বেশি। তো সেই সাময়িক পত্রের অবদান কি, বা কোন সাময়িক পত্র বাংলা সাহিত্যের বিকাশে কী ধরনের ভূমিকা পালন করেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? তো কথা বলার আগে তোমাদেরকে একটা জিনিস একটু আমি রেশিওটা দেখাচ্ছি, কেন এই টপিকটি আজকে এত গুরুত্বের সাথে বেছে নিয়েছি, গুরুত্ব দিয়ে পড়াচ্ছি এই জন্যই। আমি তোমাদেরকে বলছি যে বাংলা দেশের যত রকম পরীক্ষা হয়, বিশেষ করে বিসিএসের কথাই যদি আমরা বলি, বাংলাদেশে খুব কম বিসিএস খুঁজে পাওয়া যাবে, কোশ্চেন খুঁজে পাওয়া যাবে যেখানে সাময়িক পত্র থেকে প্রশ্ন হয়নি। ভালো করে শুনবে কথাটি। আমরা সাহিত্যে পত্রপত্রিকার অবদান কি সেটা তো পরের বিষয়, অবদান,
কিন্তু আপনাদের জীবনে অবদানটাকে সেটাকে জেনে নেন যে বাংলাদেশে যত রকম চাকরির পরীক্ষা আছে, যত রকমের চাকরির পরীক্ষা আছে, সকল পরীক্ষাতে সাময়িক পত্র তথা পত্র পত্রিকা থেকে প্রশ্ন হয়নি এমন পরীক্ষা খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। প্রায় প্রত্যেক বিসিএসেই পত্র পত্রিকা বা সাময়িক পত্র থেকে প্রশ্ন হয়েছে, এবং একটি করে নয়, একাধিক একাধিক। জি, আমি একটু রেশিওটা দেখাবো আপনাদের। আমি একটু ইচ্ছা করেই আপনাদেরকে একটু পরিসংখ্যানটা দেখাতে চাই, আপনারা আশা করছি বিরক্ত হবেন না। দেখেন, আমাদের যে 42 বিসিএসটা, 41 বিসিএসটা যে চলে গেছে, 41 বিসিএস, 41তম যে বিসিএসটা ছিল, অতি সাম্প্রতিক যে বিসিএসটা পার হলো, সেই 41তম বিসিএসে দেখেন পত্র পত্রিকাতে প্রশ্ন এসছে। দেখেন প্রশ্নটা কি ছিল, নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা না দিলেও যারা সালের কোশ্চেনগুলো দেখেন, 41তম বিসিএস পরীক্ষায় সাময়িক পত্র থেকে প্রশ্ন হয়েছিল যে 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল। 41তম বিসিএস, আমি যে বললাম যে বাংলাদেশের প্রায় সকল বিসিএসেই কি সাময়িক পত্র থেকে প্রশ্ন হয়, সেটি একটু প্রুফ করার জন্য আপনারা চাইলে নিজেরাও দেখতে পারবেন। অতি সম্প্রতি যেই বিসিএস পরীক্ষাটি হচ্ছে 41তম বিসিএস, সেখানে সাময়িক পত্র থেকে প্রশ্ন ছিল যে 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল। নিশ্চয়ই উত্তরটি আপনারা এতদিনে জেনে গেছেন। পত্রিকার নাম ছিল জয় বাংলা। 1971 সালের, ঠিক আছে, 30শে মার্চ এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকার নাম ছিল জয় বাংলা। আমরা পরে বলবো আবার। এগুলো 42 বিসিএস, ঠিক আছে, সরি এটা ছিল 42 বিসিএস। এই প্রশ্নটা ছিল 42তম বিসিএস। জি, ডাক্তারদের যে একটি স্পেশাল বিসিএস ছিল। 41 বিসিএস এর প্রশ্ন, আচ্ছা 42 বিসিএস আরেকটি প্রশ্ন ছিল সবুজপত্র পত্রিকার সম্পাদককে। 42তম বিসিএস স্পেশাল বিসিএস যেটা, সেখানে একটা প্রশ্ন ছিল যে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি, তার উত্তর হচ্ছে জয় বাংলা। আরেকটি প্রশ্ন ছিল একই বিসিএস এর, দুটি প্রশ্ন, যেখানে বাংলার থেকে প্রশ্নই হয়েছে মাত্র 15টি, বুঝতে পারলেন, সেখানে শুধু পত্রিকা থেকে প্রশ্ন হয়েছে 2টি। সবুজপত্র পত্রিকার সম্পাদককে 42 বিসিএস এর প্রশ্ন, নিশ্চয়ই আমার উত্তর দেওয়ার দরকার নেই, প্রমোদ চৌধুরী। এবং বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, এই সবুজপত্র থেকে প্রশ্ন হয় না। এমন কোনো বাংলাদেশে এমন কোনো জবের পরীক্ষা নয় যেখানে এই সবুজপত্র থেকে প্রশ্ন না হয়, প্রায়ই হবে। যে 41 বিসিএস এর কথা যেটা বলছিলাম, 41 বিসিএস এর প্রশ্ন হয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হয়। 41তম বিসিএস এর প্রিলিমিনারিতে সাময়িক পত্র থেকে প্রশ্ন হয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়। নিশ্চয়ই আপনারা জানেন, কুষ্টিয়ার কুমারখালী থেকে, আঞ্চলিক পত্রিকা বলি আমরা এটাকে। আচ্ছা, আমরা যদি 40 বিসিএস এর কথা দেখি, 40তম বিসিএস এর প্রশ্ন দেখে দেখেন, 40তম বিসিএস এর প্রশ্ন হয়েছিল ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে। তাহলে 42 বিসিএস এর 2টি প্রশ্ন হয়েছিল সাময়িক পত্র থেকে, 41 বিসিএস একটি, 40 বিসিএস একটি। 40 বিসিএস এর প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে ঢাকা প্রকাশ এই সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে। কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ নামক পত্রিকাটি, ঠিক আছে, 1861 সালে বেরিয়েছিল এই পত্রিকাটা। 1861 সালে ঢাকা থেকে, ঢাকা প্রকাশ, সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার। জি, একজন কবি, মনে আছে, বিখ্যাত কবি। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কি বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। এই যে কবিতার রচয়িতাকে, কৃষ্ণচন্দ্র মজুমদার। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। সে কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি, ঢাকা প্রকাশ। জি, এটা আমাদের 40তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি হয়েছিল। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত পত্রিকা ঢাকা প্রকাশ। আমরা যদি একটু 39তম প্রিলির কথা ভাবি, 39তম প্রিলি দেখেন, তো 39তম প্রিলিতে 39তম প্রিলিটা হচ্ছিল বিশেষ, ডাক্তারদের জন্য বিশেষ বিসিএস। খুবই অল্প প্রশ্ন, সেখানে প্রশ্ন হয়নি। 38তম বিসিএস এর প্রশ্ন হয়েছিল 38তম বিসিএস প্রিলিমিনারিতে পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন। 38তম বিসিএস প্রিলিমিনারি, তাহলে 42 বিসিএস এসছে, 41-এ এসছে, 40-এ এসছে, 39টা বাদ আবার 38 বিসিএস এসছে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন। পূর্বাশা একটি পত্রিকা, যার সম্পাদকের নাম ছিল সঞ্জয় ভট্টাচার্য।
37তম বিসিএসে দুটি প্রশ্ন, 37তম বিসিএসে দুটি প্রশ্ন। দেখেন, কল্লোল পত্রিকার সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। আরেকটি প্রশ্ন একই বিসিএস এসছে, 37তম বিসিএস, ভাষা আন্দোলনের প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনের প্রথম পত্রিকার সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান। জি, আচ্ছা, 36তম বিসিএসে দেখেন, 36তম বিসিএস তিনটি প্রশ্ন একই বিসিএসে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শোনেন, একই বিসিএসে তিনটি প্রশ্ন এসেছে শুধু পত্রিকা থেকে। 36তম বিসিএস কি কি প্রশ্ন? সবুজপত্র কোন সালে? খুবই কমন, বারবার বলছি সবুজপত্র নিয়ে প্রশ্ন প্রায়। তাহলে সবুজপত্র 36তম বিসিএসে প্রশ্ন হয়েছে, সবুজপত্র কোন সালে প্রকাশিত হয়? 1914 সাল। আরেকটি প্রশ্ন হয়েছে 36 বিসিএসে, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র কোন পত্রিকা? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা? জি, জ্ঞানান নেশন। দক্ষিণারঞ্জন মজুমদার সম্পাদিত জ্ঞানান নেশন ইয়ং বেঙ্গল পত্রিকার কি? ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতাকে ডিরোজিও, কিন্তু এই ইয়ং বেঙ্গল থেকে প্রকাশিত একটি পত্রিকা, মুখপত্র পত্রিকা বলে যার নাম জ্ঞানান নেশন, সেটি সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মজুমদার। একই 36 বিসিএস আরও একটি প্রশ্ন হয়েছে, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? গ্রাম বার্তা প্রকাশিকা। জি, 35 বিসিএস এর প্রশ্ন হয়েছে, 34 বিসিএস এর প্রশ্ন হয়েছে, 33 বিসিএস এর প্রশ্ন হয়েছে। অর্থাৎ আমি আসলে আপনাদের বোঝাতে চাইলাম যে সাময়িক পত্রের টপিকটি কেন এত ঢাকঢোল পিটিয়ে, কেন এত গুরুত্ব দিয়ে, কেন এত কি আপনাদের এত আয়োজন করে পড়াচ্ছি। যে এই যে সামনে 43 বিসিএস দিবেন, লিখে রাখেন আজকের তারিখ দিয়ে। 43 বিসিএস পরীক্ষা যারা দিবেন আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, আমার নাম লিখে, যে জুয়েল কিবরিয়া স্যার বলেছিল যে পত্র পত্রিকা থেকে, সাময়িক পত্র থেকে অবশ্যই প্রশ্ন হবে। যদি না আসে 43 বিসিএস পরীক্ষার পিলির পরে আমাকে ফোন দিবেন। জি, অবশ্যই ফোন দিবেন বকা দেওয়ার জন্য যে স্যার আপনি একটা ভুয়া স্যার, আপনার কথায় কাজ হয় না। জি, তাহলে স্যার নাম্বার পাবো কই? লিখে নেন 01712337554। আমি আবার বলছি, 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, দেওয়ার পরে যদি এই সাময়িক পত্র থেকে কিংবা আজকের ক্লাসে যা যা বলবো সেখান থেকে যদি প্রশ্ন না আসে, তাহলে আমার এই নাম্বারে ফোন দিবেন বকা দেওয়ার জন্য, গালি দেওয়ার জন্য, যে স্যার আপনি একটা বেয়াদব স্যার, খালি ভুয়া মারেন, খালি ক্লাসে অযথা ফাউল পেশাল পারেন, আপনার কথার কোনো মূল্য নয়। আর যদি আমার কথা সঠিক হয় তাও ফোন দিবেন। জি, প্রশংসা করি যে স্যার আপনি খুবই ভালো, আপনার কথা শুনে খুবই কি কাজে লেগেছিল। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি লাস্ট কথা বলে শেষ করছি, ক্লাসে ঢুকবো। আমি যেই বছর ক্যাডার হয়েছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি 27তম বিসিএস। জি, 2006 সালের শেষের দিকে পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি। 2008 সালে আমি জয়েন করেছি। 27তম বিসিএস শিক্ষা ক্যাডার আমার এখনো মনে আছে, পরীক্ষা দিয়েছিলাম। দেখেন, 3টি প্রশ্ন হয়েছে একই বিসিএসে। ভাবেন যে একটা বিসিএস পরীক্ষাতে 3টি প্রশ্ন হয়েছে। 27তম বিসিএস প্রিলিমিনারি আমি যেই বছর ক্যাডার হয়েছে। কি কি প্রশ্ন হয়েছে দেখেন। একটা প্রশ্ন হয়েছে সাপ্তাহিক সুধাকর নামে একটি পত্রিকা, সুধাকর পত্রিকার সম্পাদককে? সুধাকর পত্রিকার সম্পাদক শেখ আব্দুর রহিম। আপনারা অনেকে জানেন যে শেখ আব্দুর রহিম সম্পাদিত পত্রিকার নাম কি? সুধাকর। জি, এই প্রশ্নটা 27তম বিসিএস আমি ক্যাডার হয়েছে যেই বছরে, সেই বছর এসেছে। আরেকটি প্রশ্ন হচ্ছে 27 বিসিএসে, মাসিক মোহাম্মদী পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী 1927। যদিও মোহাম্মদী আগে সাপ্তাহিক হিসাবে 1908 সালে, সাপ্তাহিক মোহাম্মদী 1908 সালে প্রকাশিত হয়েছিল। আর এটি মাসিক মোহাম্মদী মাওলানা আকরাম খাঁ সম্পাদককে? মাসিক মোহাম্মদী, সাপ্তাহিক মোহাম্মদী সম্পাদককে? মাওলানা আকরাম খাঁ। তো এখানে প্রশ্ন হয়েছিল আমার 27 বিসিএসে যে মাসিক মোহাম্মদী কোন সালে? 1927 সালে প্রকাশিত হয়। আরও একটি প্রশ্ন একই বিসিএসে, 27 বিসিএসে, কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকাটি 1923 সালে? পত্রিকাটির নাম ছিল কল্লোল। খুবই খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা কল্লোল। তাহলে দেখেন, এক বিসিএসে 3টি প্রিলিমিনারি প্রশ্ন হয়েছে, 37 বিসিএসে, 27 বিসিএসে, তারপর 36 বিসিএসে। প্রত্যেক বছরে পত্রপত্রিকা থেকে 1টি, 2টি, 3টি প্রশ্ন আছেই। কাজেই এই টপিকটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমি শুধু এই কথাটি আপনাদেরকে বলছি যে আমি যেই আলোচনাটি করব আজকের ক্লাসে, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন কি
সাময়িক পত্র থেকে আসবে না ইনশাল্লাহ। জি, তো কাজেই বয়ান শেষ, জি, শানে নজরুল শেষ, এবার আমরা কি ডাইরেক্ট অ্যাকশন শুরু করব। জি, ধন্যবাদ। এখন সাময়িক পত্রে প্রবেশ করার আগে একটি কথা আপনাদেরকে বলে নিতে চাই যে সাময়িক পত্র আর আমরা এখন একটা পত্রিকা পড়ি, পত্রিকা ধরেন প্রথম আলো একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, তাই না, দিনকাল পত্রিকা। এই পত্রিকার সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি একটু জেনে রাখেন। জি, রিটেনের জন্য লাগবে, প্রিলিমিনারির জন্য লাগবে না, পাত্র রিটেন যারা পরীক্ষা দেবেন যে সাময়িক পত্র কি, সাময়িক পত্র বা সাময়িকী বা সাহিত্যিকী। সাময়িক পত্র মানে কি সাময়িকী বা সাহিত্যিকী। আর আছে একটা পত্রিকা, তাহলে প্রথম আলো সাময়িকী না বা সাহিত্যিকী না, প্রথম আলো পত্রিকা, যুগান্তর পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, দিনকাল পত্রিকা, বুঝতে পারলেন, পত্রিকা যে আমার দেশ পত্রিকা। আর সাময়িক পত্র পার্থক্য কি, প্রতিদিনের খবর, নিউজ, আজকে কোথায় কটা খুন হয়েছে, কে খুন করেছে, কোথায় কে ধর্ষণ হয়েছে, কোথায় জাহাজ ডুবি হয়েছে, কোথায় নৌকা ডুবি হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারলেন, কে কি বললো আজকে, কে কোথায় বোমা মারলো, এই যে নিউজগুলি প্রতিদিনের যে খবর সেগুলি প্রকাশিত হয় পত্রিকায়। জি, পত্রিকায় প্রতিদিনের খবরগুলি, খবর, নিউজ, বুঝতে পারলেন। আজকে একটি শিশু ধর্ষণ হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে, তাহলে এটি হচ্ছে নিউজ, নিউজ খবর। আর সাময়িক পত্রে কি থাকবে, সাময়িক পত্রে থাকবে এই যে বাংলাদেশের ধর্ষণ প্রবণতা বাড়ছে কেন, কারণ কি, বিশ্লেষণ, আলোচনা। সাময়িক পত্রে কি থাকে, কোনো একটি বিষয় নিয়ে গবেষণালব্ধ আলোচনা, ঠিক আছে, সমালোচনা, তথ্য, উপাত্ত, তত্ত্ব। তাহলে পত্রিকায় থাকে কি কোনো একটা নিউজ, কোনো একটা খবর, কোনো একটা মেসেজ। আর সাময়িক পত্রে কি থাকে, ওই ঘটনাটি কেন ঘটছে, দুর্ঘটনা কেন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, কারণ কি, হ্যাঁ, ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হয়েছে, এটা হলো খবর, যুদ্ধ সাময়িক স্থগিত, কেন বন্ধ হলো, এর পিছনে রহস্য কি, আসলে ইসরায়েলিরা কোনো গোপন ষড়যন্ত্র আসছে কিনা, সামরিক শক্তি বৃদ্ধি করছে কিনা, হ্যাঁ, এতে লাভ ক্ষতি কার হলো, ইত্যাদি। এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি জ্ঞানগর্ভ আলোচনা, সেটির নাম হচ্ছে সাময়িক পত্র। এবং সাময়িক পত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি প্রতিদিনে না, মাসে বা সপ্তাহে প্রকাশিত হয়। জি, সাপ্তাহিক, সাধারণত সাময়িক পত্র কি মাসিক বা সাপ্তাহিক, এমন আছে পাক্ষিক, পাক্ষিক 15 দিন পর পর, মাসিক হতে পারে, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক, দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক, পঞ্চবার্ষিক। বোঝা গেছে, অনেক বিখ্যাত বিখ্যাত গবেষণা পত্রিকা আছে, সাময়িক পত্র, যেগুলি 3 বছর 5 বছর পর পর প্রকাশিত হয়, বুঝতে পেরেছেন। তো সাময়িক পত্র জিনিসটা বুঝতে পেরেছেন, সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, অভিজ্ঞতা, অনুভূতি, স্মৃতিকথা, এগুলি প্রকাশিত হয় কোথায়, সাময়িক পত্রে। আর পত্রিকায় কি থাকে, নিউজ, নিউজ। কিন্তু পত্রিকাতেও সাময়িক পত্রের একটা অংশ থাকে, ওই যে সম্পাদকীয়, আমরা বলি না রিটেনের জন্য সম্পাদকীয় পড়বেন, কেন, যে বিশ্লেষণ ধর্মী লেখা, অর্থাৎ দৈনিক যে পত্রিকা সেখানেও কিন্তু সাময়িক পত্রের একটা অংশ থাকে, কি দেখবেন, প্রবন্ধ, নিবন্ধ আছে, কিংবা বিশেষ করে শুক্রবার বা অন্য কোনো দিন কি সাহিত্য প্রকাশিত হয়, গল্প, সেগুলো কিন্তু সাময়িক পত্রের অংশ। অর্থাৎ দৈনিক পত্রিকার মধ্যেও যে সম্পাদকীয় কিংবা প্রবন্ধ, নিবন্ধ ছাপা হয়, কিংবা কবিতা, গল্প, ছড়া ছাপা হয়, সেগুলো কিন্তু কি সাময়িক পত্রের একটা অংশ। জি, আর শুধুই যেখানে নিউজ না, খবর না, শুধুই যেখানে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা এগুলো প্রকাশিত হয়, সেটি হচ্ছে সাময়িক পত্র। উপমহাদেশ তথা ভারতবর্ষের প্রথম সাময়িক পত্রের নাম বেঙ্গল গেজেট। উপমহাদেশের তথা ভারতবর্ষের প্রথম সাময়িক পত্রের নাম কি, বেঙ্গল গেজেট। কত সালে, 1780 সালে। উপমহাদেশের তথা ভারতবর্ষের, উপমহাদেশের তথা ভারতবর্ষের প্রথম সাময়িক পত্রের নাম কি, বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট।
কত সালে? উপমহাদেশের প্রথম সাময়িক পত্র কত সালে প্রকাশিত হয়েছে? 1780 সালে। জি, নাম কি? বেঙ্গল গেজেট। উপমহাদেশের প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস, আমি জানি না এই পর্যন্ত দেখতে পাচ্ছেন কিনা, জেমস অগাস্টাস হিকি। তাহলে উপমহাদেশের বা ভারতবর্ষের প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি সম্পাদিত পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। উপমহাদেশের প্রথম জি পত্রিকা, ঠিক আছে। কিন্তু এটি বাংলায় নয়, কিন্তু কি? ইংরেজিতে। এই পত্রিকাটি কোন ভাষায়? ইংরেজিতে। ইংরেজি ভাষায়। তো আমরা কি ইংরেজি পত্রিকা নিয়ে কথা বলার জন্য আজকের ক্লাসে এসেছি? আমাদের যে বাংলা পরীক্ষায় ইংরেজি পত্রিকা থেকে প্রশ্ন হবে না, কিন্তু আমরা যেহেতু এটি সূচনার ইতিহাসটার জন্য আমরা এটি জানলাম। ইংরেজিতে আরও অনেক পত্রিকা ভারতবর্ষে প্রকাশিত হয়েছে। স্পেকটেটর, ক্যালকাটা রিভিউ, বুঝতে পারলেন? হ্যাঁ জি, ক্যালকাটা রিভিউ, তারপর স্পেকটেটর, এই টাইপের অনেক পত্রিকা ইংরেজিতে প্রকাশিত হয়েছে। আমাদের ইংরেজি পত্রিকা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এই ইংরেজি ভাষায় প্রকাশিত এই পত্রিকাটির কথা কেন প্রথমে বললাম? এই জন্য বললাম যে এই পত্রিকাটি উপমহাদেশের ভারতবর্ষের প্রথম সাময়িক পত্র। জি, তাহলে উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা কোনটি? উপমহাদেশের প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি? বাংলা সাময়িক পত্র দিগদর্শন। জি, উপমহাদেশের প্রথম। তাহলে দেখেন প্রশ্ন দুইটা কিন্তু একটু ভিন্ন। আমি বারবার ক্লাস নিতে গিয়ে বারবার আপনাদের সতর্ক করি। কেন সতর্ক করি? যে অনেকে আছেন হ্যাঁ মহা এক্সাইটেড, মহা পণ্ডিত, প্রশ্ন কমন পেলে কোনো দিকে তাকায় না, মার ঝাপ। জি, উপমহাদেশের প্রথম পত্রিকা, ঠিক আছে, আর উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা। তাহলে পার্থক্য, উপমহাদেশের প্রথম পত্রিকা আর উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা, পার্থক্য আছে। তো প্রশ্নের পার্থক্য বা ভেরিয়েশনটা একটু বোঝার চেষ্টা করবেন। জি, তো উপমহাদেশের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট, আর উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা বা বাংলায় প্রকাশিত প্রথম পত্রিকা দিগদর্শন, সাময়িক পত্র দিগদর্শন। সম্পাদককে? সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক কি? মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান। কত সালে? 1818 সালে। জি, দেখেন অনেক পণ্ডিত ক্লাস করছে। আনোয়ার জি, রেজাউল করিম অনেক উত্তর দিয়ে দিচ্ছেন। জি, 1818 সালে। উপমহাদেশের প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। তাহলে উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকার সম্পাদককে? জন ক্লার্ক মার্শম্যান। কত সালে প্রকাশিত হয়েছে? 1818 সালে। জি, তাহলে প্রথম বাংলা পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে? 1818 সালে। এই একই সালে আরো একটি পত্রিকা সমাচার দর্পণ। সমাচার দর্পণ। এই 1818 সালে আরেকটি পত্রিকা সমাচার দর্পণ। সমাচার দর্পণ, যেটির সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। যেটির সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। তবে এটা নিয়ে কোনো বইয়ে একটু বিভ্রান্তি থাকতেও পারে। দেখবেন যে অনেকে এটা ওই যে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম কেরি দু একটি বইয়ে দেওয়া আছে যে সমাচার দর্পণ সম্পাদককে উইলিয়াম কেরি। এমন তথ্য থাকলে গ্রহণ করবেন না। তবে একটু বলে রাখি যে এই পত্রিকাটি প্রকাশিত হতো উইলিয়াম কেরির ছাপাখানা থেকে। জি, শ্রীরামপুর মিশন প্রেস। এই পত্রিকাটি ছাপানো হতো কোথা থেকে? উইলিয়াম কেরির যে ছাপাখানা শ্রীরামপুর মিশন প্রেস থেকে। উইলিয়াম কেরির ছাপাখানা থেকে এই সাময়িক পত্রিকাটি প্রকাশিত হতো বলে অনেকে মনে করেন এই পত্রিকাটি উইলিয়াম কেরির। তবে আসলে পত্রিকাটি উইলিয়াম কেরির না, উইলিয়াম কেরির প্রেস থেকে প্রকাশিত হতো, কিন্তু সম্পাদক হতেন জন ক্লার্ক মার্শম্যান। তাহলে দিগদর্শনের সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান, সমাচার দর্পণের সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। কত সালে? 1818 সালে। জি, আচ্ছা, বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি? বাঙালি সম্পাদিত। দেখেন ভেজাল আছে না? ভেজাল আছে কিন্তু। জি, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে জি ওই যা হয় তাই। জি, তো বাঙালি সম্পাদিত প্রথম সাময়িক পত্র বাঙ্গাল গেজেট। জি, কি গেজেট? বাঙ্গাল।
দেখেন একটা হচ্ছে বেঙ্গল গেজেট আর একটা কি বাঙ্গাল গেজেট। জি, বাঙালি সম্পাদিত, বুঝতে পারলেন? বাঙালি সম্পাদিত। তাহলে এর আগে যত পত্রিকার সম্পাদক পেলাম আমরা, এরা কেউ বাঙালি না। এর আগে যতগুলো সম্পাদকের নাম পেলাম এই বেটারা কেউ বাঙালি না, সবাই ইংরেজ। জি, ইংরেজ পর্তুগিজ। তাহলে প্রথম বাঙালি পত্রিকার সম্পাদকের নাম কি? গঙ্গা কিশোর ভট্টাচার্য। জি, গঙ্গা কিশোর ভট্টাচার্য। জি, তাহলে প্রথম বাঙালি পত্রিকা সম্পাদকের নাম গঙ্গা কিশোর ভট্টাচার্য। তাহলে বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকার নাম কি? বাঙ্গাল গেজেট। কত সালে? ওই একই সাল, 1818 সাল। জি, 1818 সাল, বাঙ্গাল গেজেট। বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকার নাম জি বাঙ্গাল গেজেট, 1818 সাল। ঠিক আছে, এইভাবে আমাদের পত্র পত্রিকা বা সাময়িক পত্র শুরু হয়ে গেল। এরপরে জি এরপরে 1831 সাল, 1831 সাল সমাচার সভা রাজেন্দ্র একটি পত্রিকা। পত্রিকাটির নাম কি? সমাচার সভা রাজেন্দ্র। সম্পাদকের নাম কি? শেখ আলিমুল্লাহ। জি, তো শেখ আলিমুল্লাহর সমাচার সভা রাজেন্দ্র অতি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র না, অতি গুরুত্বপূর্ণ না, তবুও এটি পড়তে হবে। কেন গুরুত্বপূর্ণ? এই জন্য যে মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? সমাচার সভা রাজেন্দ্র। মুসলিম সম্পাদিত বা মুসলমানদের দ্বারা সম্পাদিত প্রথম সাময়িক পত্রের নাম কি? সমাচার সভা রাজেন্দ্র। কত সালে? তাহলে মুসলমানদের সম্পাদিত প্রথম পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1831 সালে। প্রথম মুসলিম পত্রিকা সম্পাদকের নাম কি? শেখ আলিমুল্লাহ। ঠিক আছে, শেখ আলিমুল্লাহ সম্পাদিত সমাচার সভা রাজেন্দ্র 1831 সালে, যেটি মুসলমান সম্পাদিত প্রথম কি সাময়িক পত্র। এই একই সালে একটি অতি বিখ্যাত পত্রিকা সমাচার দর্পণ। জি, ঈশ্বর গুপ্ত। 1831 সালে একটি বিখ্যাত পত্রিকা, নাম কি? সমাচার দর্পণ। কত সালে? 1831 সালে। সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? 1831 সালে। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। কি পত্রিকা? জি সমাচার দর্পণ তো বললাম আগে। দুঃখিত, সমাচার দর্পণ তো আগে। সংবাদ প্রভাকর, দুঃখিত, সেখানে সমাচার দর্পণ মাথায় যুক্ত হয়ে আছে। সমাচার দর্পণ তো আমরা আগেই 18 সালে বলে এসেছি। সংবাদ প্রভাকর, জি দুঃখিত, সমাচার দর্পণও বিখ্যাত, জি, কিন্তু সংবাদ প্রভাকর 1831 সালে। ধন্যবাদ। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনায় কি? এটি প্রথমে মাসিক, তারপর সাপ্তাহিক, মূলত সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকা হিসাবে 1831 সালে প্রকাশিত হয়। কিন্তু একটি কাহিনী আছে, এটি আবার বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম কি দৈনিক পত্রিকা। তাহলে প্রথম কিন্তু সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয়েছিল। প্রথমে এই পত্রিকা কিন্তু সাপ্তাহিক হিসাবেই প্রকাশিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা দৈনিকে রূপান্তরিত হয়। কত সালে? 1839 সালে। জি, তাহলে সংবাদ প্রভাকর পত্রিকা বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম কি? বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। আমি আবার বলছি, এটি কিন্তু দৈনিক হিসাবে ছিল না, এটি প্রথম 1831 সালে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে এটি
1839 সালে দৈনিকে রূপান্তরিত হয়, যেটিকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম কি দৈনিক পত্রিকা। জি, এরপরে 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকাটার নাম কি তত্ত্ববোধিনী, সম্পাদককে অক্ষয় কুমার দত্ত। 1843 সালে প্রকাশিত হয় পত্রিকার নাম কি তত্ত্ববোধিনী, অক্ষয় কুমার দত্তের সম্পাদনায়। এই তত্ত্ববোধিনী পত্রিকাটিকে বলা হয় ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজের মুখপত্র। লিখে নেন, ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজের কি মুখপত্র। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হবে যে ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজের মুখপত্র পত্রিকা কোনটি? তত্ত্ববোধিনী, সম্পাদককে অক্ষয় কুমার দত্ত। নিশ্চয়ই আপনারা ব্রাহ্ম ধর্ম সম্পর্কে জানেন, অনেকে নাও জানতে পারেন। রিটেন যারা পরীক্ষার্থী তারা একটু জেনে রাখবেন যে ব্রাহ্ম ধর্ম কি আধুনিক হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত একটি কি আধুনিক হিন্দু ধর্ম, মানে হিন্দু ধর্মের একটি মডিফাইড রূপ। জি, ব্রাহ্ম ধর্মের জনককে, যদিও আমরা বলি ব্রাহ্ম ধর্মের জনক রাজা রামমোহন রায়, এটি আমরা উত্তর দিবেন, তবে তিনজন মূলত ধর্মটি প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। জি, ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজটি হচ্ছে কি আধুনিক বা মডিফাইড হিন্দু ধর্ম, অর্থাৎ হিন্দু ধর্মের একটি আধুনিকতম বা মডিফাইড রূপ, বা একেশ্বরবাদী, একমেবাদিতাম, একেশ্বরবাদী, অনেকটা ইসলামের মূলনীতির কাছাকাছি এই ধর্মটি। তো এই ধর্মের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, যদি আমরা বলছি উত্তর রাজা রামমোহন রায়, তবে এটি রামমোহন রায় একা না, তিনজন মিলে এই ধর্মটি প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত এবং কি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং আপনারা জানেন কি রবীন্দ্রনাথ কোন ধর্মের মানুষ ছিলেন? আপনার উত্তর দেবেন হিন্দু ধর্মের, কিন্তু আসলে হিন্দু ধর্মের না, রবীন্দ্রনাথ ছিলেন কি ব্রাহ্ম ধর্মের। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম, হ্যাঁ, আবার ওই অর্থে হিন্দু কেন, কারণ ব্রাহ্ম তো আলাদা কিছু না, ওই অর্থে হিন্দু, কিন্তু আসলে তিনি মূলত ব্রাহ্ম ছিলেন। তা আমরা রবীন্দ্রনাথ যখন আলোচনা করব রবীন্দ্রনাথকে নিয়ে, তখন বলবো আপনাদের। তো এই যে ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম ধর্মের মানুষদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম ধর্ম ব্রাহ্ম সমাজের মুখপত্র। মুখপত্র মানে কি, অর্থাৎ এই ধর্মের উদ্দেশ্য কি, এই ধর্মের কাজ কি, এই ধর্মের নীতি আদর্শ কি, এই ধর্মের তত্ত্ব কথাগুলো কি, সেগুলো প্রকাশ করা। এই ধর্মের নীতি আদর্শ, উদ্দেশ্য, তত্ত্বকে প্রচার করাই ছিল তত্ত্ববোধিনী পত্রিকাটির উদ্দেশ্য। কত সালে? 1843 সালে। জি, এরপরে 1864 সাল বা কোনো কোনো জায়গায় 63 দেওয়া আছে, একটি পত্রিকা যার নাম হচ্ছে, খুব বিখ্যাত একটি পত্রিকা, চাকরির জন্য, জবের জন্য অতি বিখ্যাত। পত্রিকাটির নাম হচ্ছে গ্রাম বার্তা। পত্রিকার নাম কি গ্রাম বার্তা, বা কোনো কোনো বইয়ে দেওয়া আছে গ্রাম বার্তা প্রকাশিকা। জি, পত্রিকাটির নাম গ্রাম বার্তা বা গ্রাম বার্তা প্রকাশিকা। সম্পাদক হলো কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ, জি, সম্পাদক হচ্ছে কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ সম্পাদিত পত্রিকার নাম কি গ্রাম বার্তা, অথবা যদি অপশনে থাকে গ্রাম বার্তা প্রকাশিকা। কত সালে? 1864 সালে। তবে আবার বলছি, একটু দ্বিমত কোথাও কোথাও আছে, কোথায় কোথায় বলা আছে 1863 সাল। জি, এখন যদি দুটোই যদি থাকে, আচ্ছা দুটোই যদি থাকে তাহলে কি 64 দিবেন। জি, দুটো থাকলে 1864 সালটা দিবেন। তবে এই ভদ্রলোকের নাম কাঙাল হরিনাথ নয়, ওনার প্রকৃত নাম কি নিশ্চয়ই জানেন, হরিনাথ মজুমদার। প্রশ্ন হবে কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? হরিনাথ মজুমদার। এই পত্রিকাটি প্রকাশিত হতো কোথা থেকে? এটিকে বলা হয় আঞ্চলিক পত্রিকা। কি পত্রিকা? আঞ্চলিক। কুষ্টিয়ার কুমারখালী থেকে। কুষ্টিয়ার কুমারখালী থেকে এই পত্রিকাটি প্রকাশিত হতো।
গ্রাম বার্তা প্রকাশিকা, কুষ্টিয়ার কুমারখালী। অতি সাম্প্রতিক একটা বিসিএস দেখবেন প্রশ্ন হয়েছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা। মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক গুরুর নাম কি জানেন? মীর মোশাররফ হোসেন নাম জানেন তো সবাই? জি, সাহিত্যিক গুরু এই কাঙাল হরিনাথ, জেনে রাখেন। মীর মোশাররফ কার উৎসাহে, কার প্রেরণায় সাহিত্য চর্চায় অনুপ্রাণিত হয়েছিলেন? কাঙাল হরিনাথ। মীর মোশাররফকে মীর মোশাররফ বানিয়েছিলেন কে? কাঙাল হরিনাথ। মীর মোশাররফ হোসেনের কি গুরু কাঙাল হরিনাথ। জি, তো এই কাঙাল হরিনাথ এবং মীর মোশাররফের জীবনের প্রথম লেখা প্রকাশিত হতো কোন পত্রিকায়? গ্রাম বার্তা। মীর মোশাররফ হোসেন তার লেখা রচনা প্রথম প্রকাশিত হতো কোন পত্রিকায়? গ্রাম বার্তা প্রকাশিকা। ঠিক আছে, এরপরে আর দেখবেন এই যে কাঙাল হরিনাথ, তাই না, তার শিষ্য হচ্ছে মীর মোশাররফ। এই মীর মোশাররফ তো গুরুর পত্রিকায় গ্রাম বার্তা প্রকাশিকায় লিখে লিখে একসময় কি বড় লেখক হলেন এবং নিজে একটি পত্রিকা আবার প্রকাশ করলেন 1874 সালে। কি নাম? আজিজন নেহার। তাহলে মীর মোশাররফ হোসেন তার গুরু কাঙাল হরিনাথের পত্রিকা গ্রাম বার্তায় লেখা শুরু করলেন, লিখে লিখে আস্তে আস্তে বিখ্যাত লেখক হলেন এবং নিজে একসময় একটা কি পত্রিকা বের করে ফেললেন। সেই পত্রিকাটির নাম কি? আজিজন নেহার। আজিজন নেহার পত্রিকার সম্পাদককে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। এই পত্রিকাটি মীর মোশাররফ কার নামে নামকরণ করেছিলেন? জি, তার প্রথম স্ত্রী আজিজন নেহার। মীর মোশাররফ সম্পাদিত পত্রিকাটি নামকরণ করেছিলেন কার নামে? মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রী আজিজন নেহার। প্রথম স্ত্রী মানে কি? যে দ্বিতীয় স্ত্রী আছে। জি, বড় বড় লেখকদের দুইটা কোটা, কমপক্ষে দুইটা। জি, বিখ্যাত মানুষ যারা, আমাদের মতো যারা অবিখ্যাত মানুষ, তারা একটা নিয়েই জীবন যায় অবস্থা। কিন্তু যারা বিখ্যাত, জি, নজরুলের কথা ভাবেন, মীর মোশাররফ, মাইকেল, তাই না, কিংবা হাল আমলের হুমায়ুন আহমেদের কথা ভাবেন। জি, বিখ্যাত মানুষ মানে অনেক বড় হৃদয়। তো বিখ্যাত যারা বড় মানুষ, তাদের হৃদয় অনেক বড়, আকাশের মতো। যে কাজেই একাধিক জায়গা আছে আর কি। তো মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রীর নাম কি? আজিজন নেহার, যার নামে তিনি পত্রিকা সম্পাদনা করেছিলেন। আর দ্বিতীয় স্ত্রীর নাম কি? বিবি কুলসুম। মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রীর নাম বিবি কুলসুম। বিবি কুলসুমকে তিনি নিরাশ করেননি। বিবি কুলসুমের নামে একটি গ্রন্থ লিখেছিলেন, আত্মজীবনীমূলক গ্রন্থ। সেই গ্রন্থটার নাম কি ছিল? যে বিবি কুলসুম বা আমার জীবনের জীবনী। মীর মোশাররফ তার দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমকে কিন্তু হতাশ করেনি, তার নামে একটি গ্রন্থ লিখেছিলেন, আত্মজীবনীমূলক গ্রন্থ। গ্রন্থটির নাম কি? বিবি কুলসুম বা আমার জীবনের জীবনী, মাই লাইফস লাইফ। বিবি কুলসুম হলো তার জীবন, সেই জীবনের আবার কি জীবনী। জি, তো যাই হোক, সে মীর মোশাররফ সম্পাদিত পত্রিকা আজিজন নেহার। আমরা মীর মোশাররফ, আমরা যে সাহিত্য গ্রুপের যারা শিক্ষার্থী আছেন এখানে, ঠিক আছে, আমরা জাকির বিসিএস স্পেশাল থেকে যে সাহিত্য টিউটোরিয়াল একটি গ্রুপ করেছি, সেখানকার শিক্ষার্থী যারা আছেন তারা নিশ্চয়ই, আমরা খুব শীঘ্রই কিন্তু এই লেখকদের জীবনীতে ঢুকবো। আমরা সাহিত্যের আধুনিক যুগে প্রবেশ করেছি। আধুনিক যুগের এই প্রকরণগুলি আমরা শুরু করেছিলাম, গদ্য, তারপর নাটক কিভাবে এলো, উপন্যাস কিভাবে এলো, এগুলো আমরা আলোচনা করছি, তাই না? তারপরে মহাকাব্য কিভাবে এলো, প্রহসন কিভাবে এলো, আজকে আমরা সাময়িক পত্র নিয়ে কথা বলছি। তারপরে আমরা কথা বলবো ছদ্মনাম, উপাধি, উপজীব্য বিষয়, এই নানান কিছু একটু বলে আমরা চলে যাব কি সাহিত্যিকদের জীবনীতে। খুবই মজা পাবেন এবং ক্লাস অবশ্যই মিস করবেন না। সাহিত্যিকদের জীবনে আমি এমনভাবে আলোচনা করব যে বাংলাদেশের কোনো পরীক্ষায় কোনো পরীক্ষক আপনাকে আটকাতে পারবে না। আমি যা বলবো তার বাইরে কোনো তথ্য কি নাই, পাবে কই, পরীক্ষাকে তো পাইতে হবে। জি, আচ্ছা, তো 1874 সালের আগে আরেকটি অতি বিখ্যাত পত্রিকা আছে। 1874 সালে আজিজন নেহার পত্রিকা, কিন্তু আজিজন নেহার পত্রিকার আগে কি একটা বিখ্যাত পত্রিকা আছে, বঙ্গদর্শন, 1872 সালে। আচ্ছা, আমি আপনাদের কমেন্টস কিন্তু আর দেখছি না, ইচ্ছা করে দেখছি না। কমেন্টস দেখতে গিয়ে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে। জি, কারণ এই ওপেন ক্লাসে 2-4 জন মানে অন্য জাতীয় মানুষ থাকে, ক্লাস করতে আসে না, ওরা নানানভাবে আমাকে বিরক্ত করতে আসে কিংবা বিভ্রান্ত করে আর কি। এই জন্য আমি কমেন্টস দেখলে আমার সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হয়, বুঝতে পারলেন? এই যে যতজন ক্লাস করছেন এর মধ্যে 2-4 জন আছেন
যারা বাংলা ক্লাস করায় কোথাও কোথাও, এরা আবার আমার ক্লাস করে, বা অন্য কোনো কোচিংয়ের কি বলবো, এটা খাঁটি বাংলায় যাকে দালাল বলি আমরা, ইংরেজিতে ভালো শব্দ অবশ্য আছে, জি। তো এরা ক্লাস করে করে কমেন্টস করে করে বিরক্ত করে, বিভ্রান্ত করার চেষ্টা করে। তো যার ফলে আমি ওই একটু কমেন্টস আর দেখছি না। আমি জানি না, আপনারা যা খুশি তাই বলেন, আমি আমার মতো করে পড়াতে চাই। আর প্রশ্ন উত্তর যদি থাকে আমি শেষে নিব, জি। কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কৌতূহল থাকে, দ্বিমত থাকে, আমি ক্লাসের শেষে বলবো, বলে তখন নিব, জি। কারণ ক্লাসের মাঝখানে আপনারা মাঝে মাঝেই খোঁচা মারবেন, তাতে ক্লাসের ধারাবাহিকতাটা নষ্ট হবে এবং আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হবে, জি। কারণ সবাই কিন্তু ছাত্র না, এখানে কেউ কেউ আছে কি পাঁজি বদ, অন্য কোচিং বা অন্য কোনো মাস্টারের কি, জি জি, কোনো কোচিং সেন্টারের, বুঝতেই পারছেন আমি শব্দটি উচ্চারণ করছি না। তো তারা চায় যে ক্লাসটি যাতে হ্যাম্পার্ড হয়, যাতে স্যার মানসিকভাবে একটু হয়ে যায়, যাতে পড়াতে না পারে। তো সেই জন্য আমি আর কমেন্টস দেখছি না, আপনারা দয়া করে কমেন্টস করবেন না, জি। ভালোবাসা চিহ্ন যত পারেন উড়ান, জি। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কৌতূহল থাকে, আমি শেষে সময় দেবো, বলবো যে এবার আপনাদের প্রশ্ন করেন, তখন আমি শুধু প্রশ্ন উত্তরগুলোই নিব, জি। ধন্যবাদ। তো 1872 সালে অতি বিখ্যাত একটি পত্রিকা, অতি বিখ্যাত, নাম কি, জি, বঙ্গদর্শন, জি, বঙ্গদর্শন পত্রিকা। সম্পাদকের নাম কি, বঙ্কিম, বঙ্কিমচন্দ্র। 1872, তাহলে 72 বঙ্কিম বঙ্গদর্শন, বঙ্গদর্শন বঙ্কিম 72, জি। বঙ্কিম বঙ্গদর্শন 72, 72 বঙ্কিম বঙ্গদর্শন। বঙ্কিম সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। বঙ্গদর্শন কত সালে, 1872 সালে। এই পত্রিকাটিকে বলা হয় হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা, জি, হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকাটিকে বলা হয় হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা, জি। এবং আপনারা জানেন কিনা যে বঙ্কিম কিন্তু হিন্দু জাতীয়তাবাদী লেখক। বঙ্কিমের লেখার উদ্দেশ্য ছিল হিন্দু জাতীয়তাবাদের বিকাশ, বুঝতে পারলেন, এবং হিন্দু ধর্মের মানে নীতি কথাগুলোকে কি করা, হাইলাইট করা বা প্রচার করা। এবং আপনারা জানেন কি, যদি জানেন না, এখানে অনেক কম জানা শিক্ষার্থী থাকতে পারেন, তো তারা এই সমস্ত কথাগুলিকে ফাও আজারে পেশাল বলে মনে করবেন। কিন্তু যারা একটু জানতে চান বা কৌতূহল বিষয়, তাদের জন্য বলছি যে বিশেষ রিটেন পরীক্ষা একটি প্রশ্ন দেখবেন আসবে যে বঙ্কিমকে নীতিবাদী লেখক বলা হয় কেন, বঙ্কিমকে নীতিবাদী লেখক বলা হয় কেন, কিংবা এমন বলবে যে বঙ্কিম নীতিবাদী লেখক, উক্তির পক্ষে বিপক্ষে তোমার মতামত দাও। তো বঙ্কিমকে বলা হয় নীতিবাদী। তো এটি আমি ডিটেলস আলোচনা আজকের ক্লাসে করতে পারবো না, তাহলে আমার সাময়িক পত্রের আলোচনাটা শুধু জানিয়ে রাখি যে বঙ্কিম ছিলেন নীতিবাদী। নীতির কাছে তিনি কি করেছেন, সাহিত্যকে একটু ক্ষুণ্ণ করেছেন। সাহিত্যে যে কলা কৈবল্যবাদ, আর্ট ফর আর্ট শেক, সাহিত্যের আমরা উদ্দেশ্য বলি আর্ট ফর আর্ট শেক আর আর্ট ফর লাইফ শেক। আর্ট ফর আর্ট শেক, কলা কৈবল্যবাদ, আর একটা আর্ট ফর লাইফ শেক। তো বঙ্কিম তার মানে নীতির কাছে সাহিত্যকে কি করেছিলেন, জি, পড়বেন, বিশ্ববৃক্ষ পড়বেন, তারপরে কৃষ্ণকান্তের উইল পড়বেন, জি। এই যে পরকীয়া প্রেম করলো, এই যে, তাই না, এটা একটা পাপ। বঙ্কিম বললেন এটা পাপ, আর পাপ করলে কি তার শাস্তি হবে। পাপ করলে কি, ওই যে ভ্রম রোহিণী গোবিন্দলাল, কিংবা ওই যে, তাই না, কি পরকীয়া প্রেম, এটা কি ধর্ম অনুযায়ী ভালো না খারাপ, পাপ, মহাপাপ। কাজে পাপ করলে তার শাস্তি কি পেতে হবে, দেখবেন শাস্তি প্রত্যেককে কি করেছেন, বঙ্কিম তার উপন্যাসে শাস্তি দিয়েছেন। আর মানিক বন্দ্যোপাধ্যায় যখন পড়বেন পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায় দেখবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে কুবের কপিলার সাথে প্রেম করছে, পরকীয়া প্রেম। কিন্তু মানিক বললেন যে এটা পাপ না। ঠিকই আছে, আমারে নিবা মাঝি লগে, কপিলা যখন বলছে, শেষে বলছে কপিলা আমারে নিবা মাঝি লগে, তখন কুবের কোনো উত্তর দিয়েছে, কুবের কিছু বলেনি, বলেছে কি মানিক বন্দ্যোপাধ্যায় বলেছে, চলুক কপিলা, একা অত দূর পথ কুবের পাড়ি দিতে পারবে না। এই কথাটা কিন্তু কুবেরের না, কার, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, জি। কপিলা যখন জিজ্ঞেস করছে আমারে নিবা মাঝি লগে, কুবের কিন্তু কোনো উত্তর দেয়নি, বোকা কুবের, ঠিক আছে, সরল সে উত্তর দিচ্ছে লেখক। লেখক বলছেন চলুক কপিলা, একা অত দূর পথ কুবের পাড়ি দিতে পারে। তার মানিক বন্দ্যোপাধ্যায় এই পরকীয়াকে কিন্তু উৎসাহিত করছে, বলছে ব্যাপার না, জীবন এমন ঘটতেই পারে, যাক না একটু ঘুরে আসুক না, কি এমন ক্ষতি। আর
বঙ্কিম কি করলেন যে প্রেম করার অপরাধে, পরকীয়া করার অপরাধে, যেহেতু এটা পাপ নীতি বা ধর্ম অনুযায়ী, কাজে শেষে গিয়ে তাদের প্রত্যেককে নায়ক নায়িকাকে কি করছেন, শাস্তি দিয়েছেন। নায়ককে তো নায়িকাদেরকে, যে পাপকার মেয়েটির। তো তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদী লেখক। তো বঙ্গদর্শন পত্রিকাটিকে হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা বলা হয়। হিন্দু জাতীয়তাবাদের বিকাশ ঘটানো, হিন্দু যে ইথিক্স বা যে তাদের যে তত্ত্বগুলিকে বিকাশ ঘটানো ছিল পত্রিকার উদ্দেশ্য। তবে এটির গুরুত্ব আরেকটু অন্য কারণে। আমাদের যে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আই লাভ ইউ, হ্যাঁ তাই না, আমি তোমায় ভালোবাসি, এটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? বঙ্গদর্শন। বুঝতে পারলেন? তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয়েছিল, জি, কবিতার মতো করে, কবিতা আকারে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। পরবর্তীতে এটি সুরারোপ করা হয়। আচ্ছা, 1877 সালে একটি পত্রিকা, নাম হলো ভারতী। কি পত্রিকা? ভারতী। সম্পাদককে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জি। 1877 সালে একটি বিখ্যাত পত্রিকা, তো 1877 সালে আমরা কুন্দনন্দিনী বিষবৃক্ষ নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যারা কমেন্ট করছো, আমরা যখন লেখক ধরে ধরে পড়াবো, বঙ্কিম পড়াবো, মানিক পড়াবো, রবীন্দ্রনাথ পড়াবো, ঠিক আছে? তো এই লেখকগুলি যখন বড় বড় লেখকদের পড়াবো, শরৎচন্দ্র, তখন এই লেখকদের বিখ্যাত উপন্যাসগুলি, চরিত্র, এগুলি আমরা পড়াবো ইনশাল্লাহ। তো যারা আমাদের সাহিত্য গ্রুপে আসো তারা নিশ্চয়ই ক্লাসগুলি তো ধারাবাহিকভাবে পাবেই। আর আপনারা যারা এখানে শিক্ষার্থী আছেন, যারা সাহিত্য ক্লাস করতে চান কিন্তু এখনও আমাদের ভর্তি হননি, আমাদের একটি কোর্স চলছে জাকির বিসিএসে, দেখবেন নোটিশ দেওয়া আছে, জি, বাংলা সাহিত্য টিউটোরিয়াল গ্রুপ। আপনারা চাইলে 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের গ্রুপে এখনও ভর্তি হতে পারবেন, এবং আমাদের যে ক্লাসগুলি হয়ে গেছে সেগুলি আমাদের ওই গ্রুপে ভিডিও আকারে সেভ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর প্রতি শনি সোম বুধ রাত 9:30টায় আমাদের প্রতিনিয়ত ক্লাস হয়, প্রতি সপ্তাহে শনি সোম বুধ রাত 9:30টায় করি। আপনারা চাইলে এখনও যদি কেউ আগ্রহী থাকেন বা কেউ ভর্তি হতে চান বা আমার সাহিত্য ক্লাস ভালো লাগে করতে চান, তাহলে আপনারা আমাদের এই জাকির বিসিএসের নোটিশ দেখে আমাদের এই গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, জাকির বিসিএসের সাথে যুক্ত থাকবেন। জাকির বিসিএস প্রতিনিয়ত বিসিএস সংক্রান্ত নানান বিষয়গুলো নিয়ে পড়াশোনা করাচ্ছে। জাকির বিসিএস বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জব সাইট, ঠিক আছে? আর পাশাপাশি আমার ছোটখাটো ক্লাসের জন্য বিশেষ করে কনফিউজিং টাইপের যে সাহিত্য বা ব্যাকরণের কনফিউশন কেমন, যেমন ধরেন বিষাদশূন্য নায়ককে, এজিদ না ইমাম হোসেন, ঠিক আছে, এই টাইপের বিভিন্ন আলোচনা আমার একটি ইউটিউব চ্যানেল আছে, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। সম্ভব হলে আপনারা একটু, জি, যারা হয়তো সরাসরি ভর্তি হয়ে ক্লাস করতে চান না এই ধারাবাহিকভাবে, কিন্তু কিছু কিছু সমস্যায় পড়েন, মাঝে মাঝে কনফিউশনে পড়েন সাহিত্যের বিভিন্ন উত্তর নিয়ে, তারা আমার এই জুয়েল কিবরিয়া বাংলায় লিখবেন শিক্ষা সাহিত্য সংস্কৃতি, জি। এই ইউটিউব চ্যানেলটি যদি একটু সার্চ করেন দেখেন মাঝে মাঝে, তাহলে আপনাদের এখানে কিন্তু একেবারে ধারাবাহিক কোনো ক্লাস আমি ওইভাবে এখনো দেই না। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা নিয়ে, সাহিত্য নিয়ে যে সমস্ত দ্বিমতগুলি আছে, কনফিউশনগুলি আছে, সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সমাধান দেওয়া। তো যারা সাহিত্যের নানান বিষয় নিয়ে কনফিউশনে ভোগেন, তারা আমার এই জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, কোনো চাওয়া থাকে কোনো বিষয় নিয়ে, তাহলে আপনারা ওখানে কমেন্টস করলে আমরা সেই অনুযায়ী কি ওখানে ক্লাস দেব। জি, ধন্যবাদ। আর যারা ধারাবাহিকভাবে সকল ক্লাস করতে চান, তারা অবশ্যই জাকির বিসিএস স্পেশালের মধ্য দিয়ে আমাদের এই গ্রুপটিতে যুক্ত হবেন। ধন্যবাদ। জি, তো বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার কি ক্লাসে ফিরে আসছি। আশা করছি আপনারা আমাকে ছেড়ে যাননি। তো 1877 সালে একটি পত্রিকার নাম কি বলেছি, ভারতী, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকাটিকে বলা হয় ঠাকুর বাড়ির পত্রিকা। যে লিখে নেন, কি পত্রিকা? ঠাকুর বাড়ির পত্রিকা। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে এই পত্রিকাটি প্রকাশিত হতো। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকেই এই পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকাটিকে এই জন্য বলা হয় ঠাকুর বাড়ির পত্রিকা। সম্পাদককে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, জানেন তো যে রবীন্দ্রনাথ ঠাকুর এর বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং পর্যায়ক্রমে এই ভারতীয় পত্রিকা অনেকেই সম্পাদনা করেছেন, অনেকেই, জি পর্যায়ক্রমে রবীন্দ্র পরিবারের অনেকেই এই পত্রিকাটি সম্পাদনা করেছেন। স্বর্ণকুমারী দেবী সম্পাদনা করেছেন, ঠিক আছে, তারপর সোমেন্দ্রনাথ, সৌরেন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, অবনেন্দ্রনাথ, অনেক। রবীন্দ্রনাথরা মাত্র 14 ভাই, জি রোহিঙ্গা পরিবার, জি। আর তখনকার দিনে এটাই ছিল ট্র্যাডিশন, রবীন্দ্রনাথরা মাত্র কি, মাত্র 14, জি। 14তম সন্তান রবীন্দ্রনাথ ছিলেন সেই পরিবারের 14তম সন্তান, জি। আচ্ছা, এরপরে 1891 সালে, জি 1891 সালে একটি বিখ্যাত পত্রিকা, নাম হচ্ছে সাধনা, আচ্ছা আর হিতবাদীটা একটু বলে নিই। হিতবাদী একটি পত্রিকা, হিতবাদী, তারপর সাথে হিতবাদী, কৃষ্ণকমল ভট্টাচার্য, কৃষ্ণকমল ভট্টাচার্য, জি। 1891 সালে একটি পত্রিকা, হিতবাদী পত্রিকা, সম্পাদকের নাম কি, কৃষ্ণকমল ভট্টাচার্য। এই পত্রিকাটির সম্পাদক কৃষ্ণকমল ভট্টাচার্য, কিন্তু এই পত্রিকাটির সাহিত্য সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য সম্পাদক, জি, সাহিত্য সম্পাদক বোঝেন তো, একজন হচ্ছে মূল সম্পাদক, পুরো পত্রিকাটির সম্পাদক, আর সাহিত্য অংশটির সম্পাদক। যেমন ধরেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জনাব মতিউর রহমান, কিন্তু এই পত্রিকার সাহিত্য পাতা আছে বা খেলাধুলা পাতা আছে, বিনোদন পাতা আছে, সেগুলির সম্পাদক আবার আলাদা আলাদা ব্যক্তি। ঠিক তেমনি হিতবাদী পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য, কিন্তু এই পত্রিকাটির সাহিত্য সম্পাদক, রবীন্দ্রনাথ কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন, রবীন্দ্রনাথ কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন, হিতবাদী পত্রিকা, ঠিক আছে। কিন্তু হিতবাদী পত্রিকার সম্পাদককে তখন আবার রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে না, তখন দেবেন কৃষ্ণকমল ভট্টাচার্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার সম্পাদক ছিলেন, ডাইরেক্ট সম্পাদক রবীন্দ্রনাথ, কোন পত্রিকার, সাধনা পত্রিকা, জি। রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রিকার নাম কি, সাধনা। কত সালে, একই সালে, 1891। তবে এই পত্রিকাটি প্রথম সম্পাদনা করেছে সুধীন্দ্রনাথ ঠাকুর। সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু না, সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু আবার আলাদা, 30-70 কবি সুধীন্দ্রনাথ দত্ত। আর রবীন্দ্রনাথের ভাস্তা, বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সন্তান সুধীন্দ্রনাথ ঠাকুর। সাধনা পত্রিকার আসলে মূল সম্পাদক, প্রথম সম্পাদক সুধীন্দ্রনাথ ঠাকুর, এটি উত্তর। তবে এক পর্যায়ে এসে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো কাজে রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রিকা কোনটি, সাধনা বলা যাবে, কিন্তু উত্তরটা ভুল হবে না। তবে সাধনা পত্রিকার সম্পাদককে যদি থাকে সুধীন্দ্রনাথ, থাকলে সুধীন্দ্রনাথ উত্তর দিতে হবে। কেন, যিনি প্রথম সম্পাদক তাকে আমরা সম্পাদক বলি। আবার বলছি, ওই যে কনফিউশন, আপনি বিপদে পড়বেন, কনফিউজড হবেন, কোথাও দেশে রবীন্দ্রনাথ, কোথাও দেশে সুধীন্দ্রনাথ। আমি আবার বলছি, সাধনা পত্রিকার সম্পাদককে সুধীন্দ্রনাথ ঠাকুর থাকলে সুধীন্দ্রনাথই দিতে হবে, কারণ প্রথম যিনি সম্পাদনা করেন, যেমন ভারতী পত্রিকা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন, সৌমেন্দ্রনাথ ঠাকুর, সৌরীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, অনেকেই সম্পাদনা করেছে, স্বর্ণকুমারী দেবী। কিন্তু ভারতী পত্রিকার সম্পাদককে বললে কি বলবেন স্বর্ণকুমারী দেবী, না, প্রথম যিনি সম্পাদক তার নামে নামকরণ করতে হবে, ঠিক আছে। কাজে সাধনা পত্রিকার সম্পাদককে সুধীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই সুধীন্দ্রনাথ যদি না থাকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া যাবে। কেন, কারণ একটা পর্যায়ে এসে, পরবর্তীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এটি সম্পাদনা করলেন। আবার যদি প্রশ্নটা এভাবে করে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা কোনটি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা কোনটি, তাহলে অবশ্যই সাধনা দেওয়া যাবে, কারণ রবীন্দ্রনাথ এই পত্রিকাটিকে সম্পাদনা করেছিলেন, প্রথম সম্পাদক না, কিন্তু সম্পাদনা করেছিলেন, জি। ধন্যবাদ। এরপরে বিখ্যাত একটি পত্রিকা, জি 1914 সাল, অতি বিখ্যাত পত্রিকা, অতি। আমি প্রথমে একটু অতি বিখ্যাত পত্রিকাগুলো নিয়ে কথা বলছি, তারপর আরো কিছু পত্রিকা নিয়ে কথা বলবো। 1914 সালে এতই বিখ্যাত, আমি প্রথমে শুরু করেছিলাম, মনে আছে যে বাংলাদেশে শুধু বিসিএস নয়, বিসিএস, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, নিবন্ধন, প্রাইমারি, তারপরে বন, তারপর রেলওয়ে, তারপরে ডাক, তারপরে যত রকম পরীক্ষা, কারা নিয়োগ আছে, অবশ্যই এই পত্রিকাটি থেকে প্রশ্ন হয়। 1914 সালে পত্রিকাটির নাম কি, সবুজ পত্র। সম্পাদকের নাম কি আমার বলা লাগবে, জি আপনারাই জানেন, প্রমথ চৌধুরী। 1914 সালে, জি পত্রিকা সবুজপত্র, সম্পাদক প্রমথ চৌধুরী। তাহলে প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি, সবুজপত্র। কত সালে প্রকাশিত হয়েছে, 1914 সালে।
এই পত্রিকাটিকে কি বলা হয়? চলিত রীতির মুখপত্র। কি বলা হয়? এই পত্রিকাটিকে বলা হয় চলিত রীতির মুখপত্র। লিখে নেন, এই পত্রিকাটিকে বলা হয় চলিত রীতির মুখপত্র পত্রিকা। জি, চলিত রীতির মুখপত্র। নিশ্চয় জানেন, এগুলো খুব কমন তথ্য, কিন্তু তবু একটু বলতে হচ্ছে, কারণ এত বিখ্যাত যে না বললে আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। আপনারা জানেন যে 1914 সালের পূর্বে 1801 সাল থেকে বাংলার সাথে আধুনিক যুগ, তাই না? 1801 সাল থেকে বাংলার সাথে আধুনিক যুগ, তারও আগ থেকে 650 বা 950 থেকে বাংলার সাথে রচিত হচ্ছে। কিন্তু সাহিত্যের রীতি ছিল সাধু রীতি। সাহিত্যের রীতি ছিল কি? আচ্ছা, মানুষ কি কথা বলতো সাধু রীতিতে? মানুষ কি কথা বলতো সাধু রীতিতে না চলিত রীতিতে? মানুষ কথা বলতো চলিত রীতিতে, আঞ্চলিক রীতিতে, কিন্তু সাহিত্য লিখত কি? সাধু রীতিতে। কারণ মনে করতো যে সাহিত্য সাধারণ মানুষের জন্য না, সাহিত্য কি বিশেষ মানুষের জন্য। সাহিত্য হচ্ছে কি বিশেষ মানুষের জন্য। কাজেই সাহিত্য লিখবে কারা? যারা গুরু। সাহিত্য লিখতে হবে সাধু ভাষায়, কথা বলবে মানুষ চলিত ভাষা, আঞ্চলিক ভাষায়, আর বই লিখবে, সাহিত্য লিখবে সাধু ভাষায়। কাজে ওই যে 650-950 থেকে শুরু করে 1801 সাল থেকে এসে একেবারে 1914 সাল পর্যন্ত বাংলা ভাষায় যত গ্রন্থ রচিত হয়েছে সবগুলি কি সাধু রীতিতে। প্রমোদ চৌধুরী প্রথমে এসে বললেন যে ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, কলমের মুখ থেকে মানুষের মুখে না। উল্টোটা করতে গেলে শুধু মুখে কালি পড়ে। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে, মানুষের মুখ থেকে, তাহলে মানুষের মুখের ভাষাটা তো কলমের মুখে যাবে। মানে কলমের মুখ থেকে যদি মানুষের মুখে আনেন, প্রমোদ চৌধুরী বলছে ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে যায়, কলমের মুখ থেকে মানুষের মুখে আসে না। উল্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। তো বাংলার সাথে চলিত রীতি চালু করা হয় কোন পত্রিকার মধ্য দিয়ে? সবুজপত্র পত্রিকার মধ্যে দিয়ে। চলিত রীতি কত সালে চালু হয়? 1914 সালে। চলিত রীতির জনককে, প্রবর্তককে? প্রমথ চৌধুরী। আর এই সবুজপত্রের মধ্য দিয়ে আরেকটি রীতি চালু হয়, যার নাম বীরবলি রীতি। জি, জেনে রাখেন, বীরবলি রীতি। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল, জানেন তো? প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল কি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। জি, তো ওই যে ওই পত্রিকায় যে রীতিটা চালু করা হলো, সবুজপত্র পত্রিকায় চলিত ভাষা বা আঞ্চলিক ভাষা যে রীতি বা স্টাইল চালু করা হলো, সেই রীতিকে চলিত রীতি তো অবশ্যই, কিন্তু ওই রীতিটার নাম কি? বীরবলি রীতি। বীরবলি রীতি। জি, তাহলে বীরবলি রীতির জনককে? প্রমথ চৌধুরী। বীরবলি রীতি কোন পত্রিকায় প্রচলন ঘটানো হয়? সবুজপত্র পত্রিকায়। জি, পরিষ্কার কথাটি? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? খাবেন কি? ঢেলে দিব? ঢেলে দেই। ঠিক আছে। আচ্ছা, জি, আচ্ছা, তাহলে এরপরে 1918 সালে, জি 1918 সালে একটি বিখ্যাত পত্রিকা লিখে নেন, সওগাত। মোহাম্মদ নাসির উদ্দিন, নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা সওগাত। 1918 সালে সওগাত পত্রিকা, সওগাত 1918 সালে সওগাত পত্রিকা, খুব বিখ্যাত একটি পত্রিকা। কি নাম? সওগাত। মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা সওগাত। জি, এটি মাসিক পত্রিকা। কি পত্রিকা? মাসিক সওগাত, মাসিক সওগাত। কিন্তু এই পত্রিকাটি আবার 1928 সালে এসে কি সাপ্তাহিকে রূপান্তরিত হলো। সাপ্তাহিক পত্রিকা। হ্যাঁ, এমদাদুল হক। বীরবলি রীতি কি ভাই? বীরবলি রীতি হচ্ছে প্রমোদ চৌধুরী যেই রীতিতে লেখালেখি করতেন, প্রমোদ চৌধুরী যেই স্টাইলে বা যেই রীতিতে লেখালেখি করতেন, সেই রীতি বা ঢংটা, স্টাইলটা হচ্ছে বীরবলি রীতি। অর্থাৎ কিছুটা ব্যঙ্গাত্মক, কিছুটা সরস, কিছুটা উইট অ্যান্ড হিউমার। বুঝলেন? জি, বীরবলি রীতি কি? জি, আইরিন সিদ্দিকা। যে বলছি শোনেন,
প্রমথ চৌধুরী যেই রীতিতে লেখালেখি করতেন, প্রবন্ধ লিখতেন যেই রীতিতে, সেই রীতিটার নাম বীরবল রীতি। আসলে বীরবল, প্রমথ চৌধুরীর নাম কি বীরবল, প্রমথ চৌধুরীর নাম কি বীরবল, আর বীরবলের রীতির নাম কি বীরবলী রীতি। রীতিটা কেমন? রীতিটা হচ্ছে সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ। বীরবলী রীতিতে কি সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপ, সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে, বাক বৈদগ্ধ্যের মধ্য দিয়ে, উইট অ্যান্ড হিউমারের মধ্য দিয়ে তিনি কি করেছেন? কোনো বিষয়কে উপস্থাপন করেছেন ব্যঙ্গাত্মকভাবে, আবার কখনো সূক্ষ্ম খোঁচা দিয়েছেন, কখনো কৌতুক করেছেন, কখনো যুক্তি তর্কের মধ্য দিয়ে তার বক্তব্যকে উপস্থাপন করেছেন। এই ঢংটিকে বীরবল, অর্থাৎ প্রমথ চৌধুরীর যে ছদ্মনাম বীরবল, সে বীরবল যে রীতিতে লেখালেখি করেছেন সেই রীতি বা ঢংটির নাম হচ্ছে বীরবলী রীতি। জি, বুঝতে পেরেছেন? বীরবলী রীতির বৈশিষ্ট্য কি? বীরবলী রীতির বৈশিষ্ট্য হাস্যরস এবং তার সাথে সূক্ষ্ম কৌতুক, আবার তার সাথে কি কষাঘাত। বুঝেন? একই সাথে মজা আবার পিন, পিন বোঝেন? জি। তো মানে আনন্দ দেয় আবার মাঝে মাঝে খোঁচা মারে, আনন্দ দেয় আবার মাঝে মাঝে কি খোঁচা মারে, এটার নাম হচ্ছে বীরবলী ঢং, উইট, স্যাটায়ার। তো সওগাত কি? প্রথমে হচ্ছে মাসিক সওগাত। মাসিক সওগাত কত সালে? 1918 সালে। সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন। এই পত্রিকাটি পরবর্তীতে কি সাপ্তাহিকে রূপান্তরিত হয়, সাপ্তাহিকে 1928 সালে। তার সাপ্তাহিক সওগাত কত সালে? জি 1928 সালে। আর মাসিক সওগাত 1918 সালে। সম্পাদককে মোহাম্মদ নাসিরউদ্দিন। আরেকটি হলো মুহাম্মদী পত্রিকা, মৌলানা আকরাম খা। সম্পাদককে মৌলানা আকরাম খা। মুহাম্মদী পত্রিকা, এই মুহাম্মদী পত্রিকা প্রথমে ছিল সাপ্তাহিক। প্রথমে ছিল কি সাপ্তাহিক মুহাম্মদী। কত সালে? 1908 সালে। সাপ্তাহিক মুহাম্মদী 1908 সালে। পরবর্তীতে আবার 1927 সালে এটা কি মাসিকে রূপান্তরিত হলো। একই পত্রিকা, আবার বলছি বিভ্রান্ত হয়ে না যেন, একই পত্রিকা, একটি হলো সাপ্তাহিক মুহাম্মদী আর একটি মাসিক মুহাম্মদী। জি। তো সাপ্তাহিক মুহাম্মদী 1908 সালে প্রকাশিত হয়। সাপ্তাহিক মুহাম্মদী, সম্পাদক মৌলানা আকরাম খা। এবং এই পত্রিকাটি 1927 সালে এসে কি হয় মাসিক, সাপ্তাহিক থেকে মাসিক হয়ে যায়। জি। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। তাহলে সওগাত পত্রিকা মোহাম্মদ নাসিরউদ্দিনের সাপ্তাহিক, মাসিক মুহাম্মদী, মাসিক সওগাত, সাপ্তাহিক সওগাত। আবার মৌলানা আকরাম খান মুহাম্মদী, একটা সাপ্তাহিক মুহাম্মদের, একটি মাসিক মুহাম্মদী। জি। এরপর আরো একটি অতি বিখ্যাত পত্রিকা, অতি বিখ্যাত, 1920 সাল, নজরুল সম্পাদিত পত্রিকা ধূমকেতু। পত্রিকাটির নাম কি? ধূমকেতু। 1920 সালে ধূমকেতু পত্রিকা। কিন্তু কাহিনী আছে, ঘটনা আছে। 1920 সালে আসলে এই পত্রিকাটি, ধূমকেতু পত্রিকার সম্পাদক নজরুল না, সম্পাদক ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। কমরেড মুজাফফর আহমেদ। 1920 সালে যে ধূমকেতু পত্রিকা, ঠিক আছে, 1920 সালে যে ধূমকেতু পত্রিকা, এই পত্রিকাটি আচ্ছা 1920 সালে ধূমকেতু পত্রিকা। এখন ধূমকেতু পত্রিকার সম্পাদককে আপনারা এক কথায় বলে দিবেন অনেকে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, এইটা আমরা বলতেই পারি, কিন্তু মূল সম্পাদকটা আসলে ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। জি। কিন্তু এটি 1922 সালে এসে এই দায়িত্ব নেন কে? কাজী নজরুল ইসলাম।
তাহলে ধূমকেতু এই পত্রিকাটি মূলত কি সম্পাদক আসলে কমরেড মোজাফফর আহমদ। এই পত্রিকার সম্পাদক কমরেড মোজাফফর আহমদ। 1920 সালে ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু এই পত্রিকাটির পরবর্তীতে 1922 সালে এসে সম্পাদনার দায়িত্ব নেন কাজী নজরুল ইসলাম। তো ধূমকেতু পত্রিকার সম্পাদককে আমরা উত্তর দিচ্ছি নজরুল, কারণ মোজাফফর আহমেদকে আমরা একটু গৌণ করে দিচ্ছি আর কি, বুঝতে পারলেন? তো উত্তর নজরুল দিবেন, তবে যদি কমরেড মুজাফফর আহমদ থাকে তাহলে মুজাফফর আহমেদ দেওয়াই ভালো হবে। ধূমকেতু পত্রিকার সম্পাদক, প্রথম যিনি সম্পাদক তিনি সম্পাদক। ধূমকেতু পত্রিকার সম্পাদক কমরেড মুজাফফর আহমদ থাকলে কমরেড মুজাফফর আহমদ। জি জি। আর যদি কমরেড মুজাফফর আহমদ না থাকে তাহলে কাজী নজরুল ইসলাম। আবার নজরুল ইসলাম সম্পাদিত, ঠিক আছে, পত্রিকার নাম কি? ধূমকেতু বলা যাবে। জি, নজরুল সম্পাদিত আরেকটি পত্রিকা আছে, যে 1925 সালে লাঙ্গল। কি পত্রিকা? লাঙ্গল পত্রিকা। লাঙ্গল 1925 সালে লাঙ্গল পত্রিকা। জি, নজরুল সম্পাদিত পত্রিকা কি? লাঙ্গল। আরেকটি পত্রিকা আছে নজরুল সম্পাদিত, নবযুগ। জি, 1941 সালে নবযুগ পত্রিকা। তার নজরুল সম্পাদিত পত্রিকার নাম কি? নজরুল সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু। নজরুল সম্পাদিত পত্রিকার নাম কি? লাঙ্গল। নজরুল সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে নবযুগ। জি, এবং এই ধূমকেতু নজরুলের প্রথম পত্রিকা আর কি। ধূমকেতু নজরুল সম্পাদিত প্রথম পত্রিকা কি? ধূমকেতু। এবং এই ধূমকেতু পত্রিকার কি একটা স্লোগান আছে। স্লোগানটি মনে রাখবেন। ধূমকেতু পত্রিকার স্লোগান কি? আই চলে আইরে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। আই চলে আইরে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। জি, লিখে নিতে পারবেন এটি। আই চলে আইরে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু। আই চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু। দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। জি, নজরুলের ধূমকেতু পত্রিকার স্লোগান ছিল কি? আই চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু। দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। তবে এত বড় তো লেখা হয় না, সাধারণত প্রথম দুটো লাইন স্লোগান। আর এই স্লোগানটি লিখে দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুলের ধূমকেতু পত্রিকা স্লোগানের রচয়িতাকে কাজী নজরুল ইসলামের পত্রিকা ধূমকেতু। এই ধূমকেতু পত্রিকা স্লোগান লিখে দিয়েছিলেন কে? স্লোগান লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জি, রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারলেন? অনেকে মনে করেন রবীন্দ্রনাথ আর নজরুলের সম্পর্ক খুবই খারাপ ছিল, তাই না? এরকম মনে করেন না? জি, অনেকে মনে করেন। আমরা ছোটবেলায় শুনেছি এরকম। কেন বলছে রবীন্দ্রনাথের নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে? শুনেছেন আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি শুনেছি ছোটবেলায়, বিশ্বাসও করেছি যে হ্যাঁ ঠিকই, এই বেটা পাজি রবীন্দ্রনাথ আমাদের নজরুলের লেখা চুরি করে বেটা নোবেল পুরস্কার পেয়েছে। বিশ্বাস করতাম, কেন করতাম তাও জানি না ছোটবেলায়। বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে কি রাজনীতি হয়েছে, দেশে ধর্মনীতি হয়েছে, নানান কিছু হয়েছে। আসলে রবীন্দ্রনাথ নজরুলের মাঝে সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, অত্যন্ত গুরু শিষ্যের মতো। নজরুল রবিকে কি করতেন? গুরুদেব বলে ডাকতেন, গুরু বলে ডাকতেন, গুরু। জি, গুরু বলে ডাকতেন। এবং রবীন্দ্রনাথ ও নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। বুঝতে পেরেছেন? এবং দেখেন একটি তথ্য বলে আপনাদের একটা চেষ্টা দেখেন কেন এটি। ওই যে আমাদের যখন দেশ স্বাধীন হলো, পরবর্তীতে এটা যখন আমাদের
এটির রাষ্ট্র হয়ে গেল ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র। আমাদের বাংলাদেশটি ইসলামী স্টেট আবার হলো 1975 পরবর্তীতে এই রাষ্ট্রটার নাম কি হয়ে গেল আবার ইসলামী রাষ্ট্র। তখন একটা বিভ্রান্তি ছড়ানো হলো যে বেটা রবীন্দ্রনাথ হলো হিন্দু, ওই বেটা হিন্দুদের, আর আমাদের কবিকে নজরুল, কাজে নজরুলকে বড় করতে গিয়ে রবীন্দ্রনাথকে আমরা ছোট করলাম। আসলে নজরুলকে আপনি ভালোবাসেন তাতে তো সমস্যা নেই ভাই, ভালোবাসেন, নজরুলের জন্য জীবন দিয়ে দেন, তাতে তো আপনি, কিন্তু একজনকে ছোট করে আরেকজনের নামে দুর্নাম রটিয়ে এটি একটা অপরাধ। আপনি নজরুলকে বেশি ভালোবাসেন না, আপনাকে কে নিষেধ করেছে, তাতে তো সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রনাথকে ছোট করে এটি একজন অপরাজনীতি সৃষ্টি করা হলো। মানে ইসলামত্ব বা মুসলমানত্ব, বেটা জীবনে নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না, ধর্ম পালন করে না, বলছে রবীন্দ্রনাথ বেটা হিন্দু, আমাদের কবি না, নজরুল মুসলমান, মানে সাহিত্য এখানে এসে মুসলমানিত্ব নিয়ে এসছে আর কি। তো আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে একটু এই বিভ্রান্তিটা ভাঙাই, যদি এটা আমার আজকের আলোচনা না, তবু একটু বলছি প্রসঙ্গক্রমে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে। 1913 সালে নজরুল, না আমি পলিটিক্সে যাচ্ছি না ভাই, পলিটিক্সে যাবো না, শুধু আপনাদের এমনি একটা আমি বলছি নজরুলকে আপনি ভালোবাসেন না, তাতে তোমার আপত্তি নাই, ঠিক আছে, কিন্তু কাউকে ঘৃণা করবেন এটি তো ঠিক না, বা কাউকে ছোট করবেন, অপমান করবেন, এটি হবে না, জি তাই না? আপনি নজরুলকে ভালোবাসবেন, আরেকজন রবীন্দ্রনাথকে ভালোবাসবে, কেউ জসীমউদ্দিনকে ভালোবাসবে, তাহলে আপনি নজরুলকে ভালোবাসবেন, জসীমউদ্দিনকে ভালোবাসবেন না, জসীমউদ্দিনকে ঘৃণা করবেন? তাহলে আপনি শরৎকে ঘৃণা করবেন বলেন? তাহলে মীর মোশাররফকে ঘৃণা করবেন? জি, কাউকে ঘৃণা করবেন না, কাউকে আপনি বেশি ভালোবাসবেন সেটি তো ঠিকই আছে, জি। তো আমি যেটি বলছিলাম, আমি পলিটিক্সে যাচ্ছি না, আমি জাস্ট একটা আপনাদের একটা তথ্য দিচ্ছি। তথ্যটা কি দেখেন, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য, যে গীতাঞ্জলি কাব্য লিখেছেন 1910 সালে। গীতাঞ্জলি কাব্য লিখেছেন কত সালে? রচনা করেছেন 1910 সালে। এই কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, 1910 সালে লেখা। তো নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এই কথাটা কতটা অবিশ্বাস্য দেখেন। 1910 সালে যখন গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথ লিখেছেন, তখন নজরুলের বয়স ছিল কত? মাত্র 11 বছর। বুঝতে পারলেন? 1899 সালে নজরুল জন্মেছেন। 1910 সালে যখন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখে ফেলেছিলেন অলরেডি, তখন নজরুলের বয়স 11 বছর। তখন তো নজরুল লেখা শুরু করেন রে ভাই। নজরুল তো তখন কেবল ওই মসজিদে কি করে? ঝাড়ু মোছা করে, মসজিদে মুয়াজ্জিন করে, আজান দেয় এবং মসজিদে ঝাড়ু মোছা করে, এবং লেটোর দল, লেটোর গ্রামে যে যাত্রাপালা লেটোর দল, সেই লেটোর দলে কি যোগ দিয়েছে। নজরুল লেখা শুরু করেছে মূলত যখন বাঙালি পল্টনে যোগ দিয়েছে, বুঝতে পারলেন? যখন বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচিতে গেছে, 20 বছর বয়সের দিক থেকে এসে 18-19 বছর বয়সের দিক থেকে নজরুল লেখালেখি শুরু করেছে। তো তাহলে এই 11 বছর বয়সের নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইল, এই তথ্যটা দিয়েছে বা কারা, আর এটা বিশ্বাস করেছে বা কারা? জি, তো যাই হোক, বিভ্রান্তি ছড়ানোর জন্য মানুষ কত আহাম্মক হলে, কত গণ্ডমূর্খ হলে এরকম তথ্য ছড়াতে পারে, এবং এই তথ্যগুলি আবার অনেক মানুষ, সাধারণ মানুষ কি করে, আমজনতা খুবই খায়। জি, এটা একটা ইমোশনালি ব্ল্যাকমেল, ধর্মীয় বিষয় নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করা কি খুব সহজ। জি, অনেক মানুষ এই সুযোগটা গ্রহণ করে। আচ্ছা, এরপরে আমরা আসবো আরেকটু অতি বিখ্যাত পত্রিকা, 1927 সালে অতি বিখ্যাত পত্রিকা, যার নাম শিখা, সম্পাদককে আবুল হোসেন। শিখা পত্রিকার সম্পাদক আবুল হোসেন। এই শিক্ষা পত্রিকাকে বলা হয় কে? মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। মুসলিম সাহিত্য সমাজের কি মুখপত্র। মুসলিম সাহিত্য সমাজ কত সালে? 1926 সালে মুসলমান সাহিত্যিকরা একটা সংগঠন তৈরি করলো, ঠিক আছে, নিজেদেরকে একটু আপডেট করার জন্য বা সাহিত্য অবদান রাখার জন্য। তো মুসলিম সাহিত্যিকদের যে সংগঠন ছিল, সেই সংগঠনটির নাম কি? মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ। সেই মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1926 সালে। আর এই মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র পত্রিকা কোনটি? শিখা। তাহলে মুখপত্র মানে কি, এর আগে ব্যাখ্যা দিয়েছি যে মুসলিম সাহিত্য সমাজের উদ্দেশ্য কি, আদর্শ কি, নীতি নৈতিকতা কি,
তাই না? তারা কি করতে চায়, কি বলতে চায়, এই যে মুসলিম সাহিত্য সমাজের ইথিক্স, মোরালিটি, নীতিনৈতিকতা, এইগুলো তুলে ধরার জন্যই তারা একটা পত্রিকা বের করলো, শিক্ষা পত্রিকা। তো শিক্ষা পত্রিকাটিকে বলা হয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র, মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। একটি স্লোগান ছিল, খুবই বিখ্যাত স্লোগান, পরীক্ষায়, নানান পরীক্ষা আসবে, তাই না? জি, সবাই জানেন, তবু আমি লিখে দিচ্ছি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শিক্ষা পত্রিকা স্লোগান কি? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে কি অসম্ভব, মুক্তি সেখানে অসম্ভব। স্লোগানটা লিখে দিয়েছিলেন কে? মোতাহের হোসেন চৌধুরী। যে লিখে নেন, সম্পাদক আবুল হোসেন, কিন্তু এই পত্রিকা স্লোগানের রচয়িতা ছিলেন কে? মোতাহের হোসেন চৌধুরী। জি, এই স্লোগানটি রচয়িতা ছিলেন এই শিক্ষা পত্রিকার বা মুসলিম সাহিত্য সমাজের আরেকজন বিখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী। জি, বুঝতে পারলেন? শিক্ষা পত্রিকা মুসলমান সাহিত্যিকদের অগ্রগতির জন্য একটি বিখ্যাত পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর মুখপত্র হিসাবে শিক্ষা পত্রিকা চালু হয় 1927 সালে, সম্পাদক আবুল হোসেন। আর এর একটি স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ। ওই যে বললাম আফরোজা আমনি, আপনি বলছেন, এই যে বললাম যে ওই যে আমরা যে কেন বিশ্বাস করি, কারা বিশ্বাস করে জানেন? এই যে এই সমস্ত ধর্মীয় অপব্যাখ্যা কিংবা ধর্ম নিয়ে বিভ্রান্ত হয় কারা? যারা সাধারণ মানুষ, যারা আসলে জ্ঞান সীমাবদ্ধ। তো সীমাবদ্ধ জ্ঞানের মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ, বুঝতে পারলেন? ওই যে লাল সালু উপন্যাস, মনে আছে? লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহর কে? ওই বেটা যে লাল সালু উপন্যাসের যে নায়ক কে? লাল সালু উপন্যাসের মজিদ, ভণ্ড মজিদ। সেই মজিদ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দিবে না, আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে দিবে না। কেন প্রতিষ্ঠা করতে দিবে না? প্রতিষ্ঠা করতে দিবে না এই জন্য যে মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তাদের আর বিভ্রান্ত করা যাবে না, বুঝতে পারলেন? তো মানুষকে যত অজ্ঞ রাখা যাবে, যত অশিক্ষিত রাখা যাবে, যত স্বল্প জ্ঞানী করে রাখা যাবে, জ্ঞানহীন করে রাখা যাবে, তত এই সমস্ত ভণ্ডদের বা এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বলি আর রাজনীতি ব্যবসায়ী বলি এদের সুবিধা। তো কাজেই যে আড়ষ্ট কি স্যার? আড়ষ্ট স্যার যে নড়াচড়া করে না স্যার। স্যার তাপ কি? আচ্ছা, কি স্যার প্রশ্ন করেছেন স্যার? আচ্ছা, আশিস আড়ষ্ট হচ্ছে বাবারে জ্ঞানটা তো খেলবে না, জ্ঞানটা আড়ষ্ট। বুদ্ধি যেখানে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যখন তোমার জ্ঞান সীমাবদ্ধ তখন তোমার বুদ্ধি তো নানান দিকে যাবে না, বুদ্ধি একমুখী হবে। ওই যে একজন বললো যে রবীন্দ্রনাথ বেটা বদ, নজরুল ভালো, তুমি বললা যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কারণ তোমার জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, কাজে তোমার অনেক কিছু যাচাই বাছাই করে গ্রহণ করার সুযোগ নাই, বুঝতে পেরেছো? আড়ষ্ট মানে হচ্ছে, ধরে নাও আমি যদি কম জানি, আমার জ্ঞান যদি কম থাকে, তাহলে আমি এইভাবে ক্লাস নিতে পারবো? মাঝে মাঝে দেখবেন কিছু ক্লাস দেয়, নির্দিষ্ট একটা ফরম্যাট করে রাখে, লিখে রাখে আগেই, ওর বাইরে আর যাবে না। মাঝে মাঝে দেখবেন কিছু ভাইয়া টাইপের কিছু ক্লাস দেয়, বাংলা হোক ইংরেজি হোক, কিছু ভাইয়া কিছু আপুদের বিখ্যাত ক্লাস দেখবেন, ওরা বোর্ডে আগে লিখে রাখে, বোর্ডে লিখে রেখে প্র্যাকটিস করে এসে কি অভিনয় করে এসে ওই বোর্ডের মধ্যে যা আছে ওর বাইরে আর যাবে না, টানলেও যাবে না, ওর মধ্যেই থাকবে। একটু এদিক ওদিক টানবেন, যাবেন। হ্যাঁ, কেন? ওই ব্যাটা বাংলা জীবনে পড়েও নি, বাংলার টিচারও না, পড়েছে ইসলামের ইতিহাস, পড়েছে রাষ্ট্রবিজ্ঞান, পড়েছে অ্যাকাউন্টিং, ইংরেজি, বাংলা কিছু মুখস্থ করে এসে বোর্ডে লিখে নিয়ে এবার মুখস্থ করাচ্ছে, কিংবা নোট শিট ধরে ধরে আপনাকে পড়াচ্ছে। তো সীমাবদ্ধ যখন জ্ঞান হবে তখন তার আড়ষ্ট হয়ে যায়। আমার ক্লাস আড়ষ্ট নয়। কেন আড়ষ্ট নয়? জ্ঞান যখন একটু বেশি থাকবে তখন আড়ষ্টতা আসবে না, বুঝতে পারেন? আড়ষ্ট মানে আপনার জ্ঞান যেহেতু অল্প, কাজে আপনি জ্ঞানকে অনেক দিকে সঞ্চালন করার সুযোগ পাবেন না, ফলে যে যা বললো সেটা বিশ্বাস করে নিয়ে থেকে গেলেন। আর মুক্তি সেখানে অসম্ভব, তাহলে সেখানে মুক্তি হবে না। যে তো আমার অনেক সময় পেরিয়ে যাচ্ছে, আমরা আর বেশি কথা বাড়াতে চাই না। তো আচ্ছা, এবার আমরা আরেকটি অতি বিখ্যাত 1923 সাল, বাংলা ভাষায় যত পত্রপত্রিকা বলেছি, যত পত্রপত্রিকা,
তার মধ্যে অনেকগুলিকে বিখ্যাত বলেছি, সংবাদ প্রভাকর বিখ্যাত বলেছি, বঙ্গদর্শন বিখ্যাত বলেছি, শিক্ষা বিখ্যাত বলেছি, মনে আছে? কিন্তু আবার সত্যিকার অর্থে বলছি, বাংলা ভাষায় বাংলা যত সাহিত্য পত্রিকা আছে, যত, তার মধ্যে সবচেয়ে 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 বিখ্যাত, সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকাটির নাম হচ্ছে কল্লোল। বাংলা ভাষার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকার নাম কি? সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকার নাম কল্লোল। কত সালে? 1923 সালে। সম্পাদকের নাম কি? সম্পাদকের নাম হলো দীনেশ রঞ্জন দাস। জি, আর ওইসব ভাইয়া টাইয়াদেরই দু একটি দালাল আমাদের ক্লাসে ঢুকে পড়ে, বুঝতে পারলেন? যখন শুনে যে জুয়েল স্যারের ক্লাস, ওই সমস্ত ভাইয়া টাইপ বা ওই সমস্ত কোচিং টাইপের দু একটি কন্ট্রাক্টর, ইংরেজি শব্দ, ভালো শব্দ বলি, অশ্লীল শব্দ দালাল না বলে, জি, দু একটা কন্ট্রাক্টর ঢুকে পড়ে সমস্ত ভাইয়াদের কোচিং সেন্টারে, বুঝতে পারলেন? ওরা কি করতে চায়? আমাদের এই ক্লাসের মধ্যে ঢুকে ক্লাস করতে আসেনি বেটারা, কি করতে এসছে? শিক্ষক আর ছাত্রের মাঝে একটা বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেছে, বুঝতে পারলেন? এই কন্ট্রাক্টররা, জি, কাজে 2-4 জন কন্ট্রাক্টর আছে, এরা নানানভাবে উল্টাপাল্টা কমেন্টস করে, উল্টাপাল্টা করে আপনার আর আমার মাঝে একটা এই সেতুটা কেটে দিতে চায়, এই বেটা বদগুলা। তা আমরা বিভ্রান্ত হব না, আপনারাও হবেন না। যাদের পেটে বোমা মারলে ওই মুখস্থ বিদ্যার বাইরে একটা লাইনও বের হবে না, বুঝতে পারেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বুঝলেন নাই? কিন্তু এই কন্ট্রাক্টরগুলি সেট করে রেখেছে, দেখ আজকে জুয়েল স্যার কি পড়াচ্ছে, কি বলছে, স্যারকে নানানভাবে কি করবে, পিন মেরে মেরে আওলা বাওলা করে দিবি যেন স্যার ভালো ক্লাস না নিতে পারে, বাটা খালি। হ্যাঁ জি, তো যাই হোক, পরনিন্দা করা আল্লাহ মাফ করুক, পরনিন্দা পরচর্চা করা ঠিক না, তবে করে ফেললাম, স্রষ্টা ক্ষমা করবেন। যে তো 1923 সালে কল্লোল পত্রিকা বাংলা সাহিত্যের সবচেয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী, সবচেয়ে বিখ্যাত পত্রিকার নাম কল্লোল। পত্রিকার সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। এই পত্রিকাটিকে বলা হয় 30-এর পত্রিকা। কি বলা হয়? 30-এর পত্রিকা। জি, এখন প্রিলিমিনারিতে প্রশ্ন হবে 30-এর পত্রিকা কোনটি? 30-এর পত্রিকা কোনটি? 30-এর পত্রিকা কোনটি? কেন আলোড়ন? আসবো অনিরুদ্ধ অরণ্য ভাই, আসবো, প্রশ্ন করে দেখ, আমি আসছি। কেন আলোড়ন ভাই? এই উত্তর তো দিব। আলোড়ন যেহেতু বলেছি, এত আয়োজন করে এতবার করে আলোড়ন যেহেতু বলছি, যে আলোড়ন কেন, সেই কথাই তো আসবোই ভাই। একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন। জি, আগে 30টা শেষ করি ভাই। তো এই পত্রিকাটির নাম 30-এর পত্রিকা। কেন 30-এর পত্রিকা? এটি 1330 বঙ্গাব্দে, 1330 কি বঙ্গাব্দে, জি, বুঝতে পারলেন? এই পত্রিকাটির নাম 30-এর পত্রিকা। কেন? এটি 1923 সালে বা খ্রিস্টাব্দে, কিন্তু বাংলা 1330 বঙ্গাব্দের প্রকাশিত হয়, 1330 বঙ্গাব্দে। ফলে এই পত্রিকাটি বলা হয় 30-এর পত্রিকা। কোন বইয়ে বলা আছে 30-70 পত্রিকা। জি, তাহলে এই পত্রিকাটির নাম 30-এর পত্রিকা বা 30-70 পত্রিকা, 1330 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই পত্রিকাটিকে বলা হয়, যে এই কল্লোল পত্রিকা কেন আলোড়ন সৃষ্টি করেছে, এই কথাটি শুনে নেন। আপনারা আমার প্রথম দিকের ক্লাসগুলি করেছেন, মনে আছে? প্রথম আমি যখন যুগ বিভাগ করাই, শিক্ষার্থীরা ভালো করে শুনবেন, বিশেষ করে আমার গ্রুপের যারা শিক্ষার্থী তারা শুনবেন, অন্যরাও শুনতে পারেন, যে বাংলা সাহিত্যের আমরা যখন যুগ বিভাগ করিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। মধ্যযুগকে আবার ভাগ করেছিলাম কি চৈতন্য পূর্ব, চৈতন্য। আধুনিক যুগকে ভাগ করেছিলাম রবীন্দ্র যুগ, রবীন্দ্র পূর্ব, মনে আছে তো? আধুনিক যুগকে রবীন্দ্র পূর্ব, রবীন্দ্র পরবর্তী, মনে নাই? জি, তো রবীন্দ্র যে পরবর্তী যুগ, রবীন্দ্র পরবর্তী যুগ বা এন্টি রোমান্টিক যুগ, এর সূচনা ঘটেছে কোন পত্রিকার মধ্য দিয়ে? এই কল্লোল। ভালো করে শুনবেন, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যে বিশাল একটা বট গাছ, বিশাল একটা বট গাছ, নাম রবীন্দ্রনাথ। তো রবীন্দ্র সময় এমন হয়েছে, 2-1 কবি বাদ দিয়ে নজরুল অতি প্রতিভাধর, ওই বট গাছ ফেড়ে ফেড়ে সাইড দিয়ে বের হয়ে গেছেন। কিন্তু অনেক কবি রবীন্দ্রনাথের বট গাছের ছায়াতলে পড়ে কি মরে গেছে, বোঝেন? অনেক বড় গাছের তলে ছোট ছোট গাছ
হয় কি, অনেক বড় গাছ দেখবেন, অনেক বড় গাছ, বট গাছ নেই, অন্য কোনো গাছ নাই, কোনো গাছ লাগালেও হয় না, বট গাছের ছায়ে পড়ে অনেক গাছকে নষ্ট হয়ে যায়। নজরুলের মতো দু একটি অতি প্রতিভাবান কবি যারা ওই বটগাছ ফেড়ে ফুড়ে কি সাইড দিয়ে উঠে গেছেন, কিন্তু অনেক কবি রবীন্দ্রনাথের ছায়ে পড়ে নিস্তেজ হয়ে মরে গেছেন। ফলে কিছু কিছু কবি ভাবলেন যে এই বেটাকে আগে কাটতে হবে, রবীন্দ্র বৃক্ষ আগে কাটতে হবে। ফলে করলেন কি, তারা রবীন্দ্র বিরোধী একটা চেতনা তৈরি করলেন বাংলাদেশে, রবীন্দ্র বিরোধী চেতনা, রবীন্দ্র বিরোধী চেতনা। এই রবীন্দ্র বিরোধী চেতনা তারা সৃষ্টি করলেন বা চালু করলেন কোন পত্রিকার মধ্যে দিয়ে? কল্লোল। রবীন্দ্র বিরোধী এন্টি রোমান্টিক চেতনা, মানে হচ্ছে এন্টি রোমান্টিক, মানে হচ্ছে না রোমান্টিক আর এন্টি। রবীন্দ্রনাথ রোমান্টিক, রবীন্দ্রনাথ কি রোমান্টিক, নজরুল কি রোমান্টিক। মনে নাই, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাইও আমারও পরানো যাচ্ছে। মনে আছে? তুমি কাউকে ভালোবাসো, তার সাথে যাও থাকো, যা খুশি তাই করো, আমার তাতে কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস অল। এটা হচ্ছে রোমান্টিক চেতনা। মনে নাই ভাইয়ের আমার? হ্যাঁ, রোমান্টিক চেতনা। তো এই রোমান্টিক চেতনার বিরোধিতা করলেন কিছু কবি, পঞ্চপাণ্ডব। মনে আছে? পঞ্চপাণ্ডব, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, জি, বুদ্ধদেব বসু। এরা বললেন যে না, হবে না, যদি আরো কারো ভালোবাসো, তুমি ভালোবাসবে অন্যজনকে, ঘুরবে আরেকজনের সাথে, আর আমি বলবো যে তুমি সেটাই আমার সুখ, ওটা হবে না। তো এই যে এন্টি রোমান্টিক যুগ এর সূচনা ঘটলো বাংলা সাহিত্যে, এন্টি রোমান্টিক যুগ, এই সূচনা ঘটানো হলো কোন পত্রিকার মধ্য দিয়ে? কল্লোল পত্রিকার মধ্য দিয়ে। কল্লোল, জি। স্যাক্রিফাইস, প্রেমকে উৎসর্গ করতে হবে, প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিতে হবে, প্রেমিকাকে স্পর্শ করা যাবে না, স্পর্শাতীত প্রেম, রোমান্টিক প্রেম। আর এন্টি রোমান্টিক প্রেম, প্রেমিকাকে ভোগ করতে হবে, আগে ভোগ করো, পরে যা খুশি তাই হোক। বুঝতে পারলেন? এখন আপনাদের যে প্রেম, প্রেম করে আগে কি করতে হবে? প্রেমকে ভোগ করতে হবে। এই যে ভোগবাদী প্রেম, রাবীন্দ্রিক প্রেম হচ্ছে রোমান্টিক প্রেম। তো এই যে আমাদের সাহিত্যে দেখবেন, আধুনিক সাহিত্য মূলত কি এন্টি রোমান্টিক, ভোগবাদী, জি, ভোগবাদী। হ্যাঁ, তো এই ভোগবাদী বা এন্টি রোমান্টিসিজম বা রবীন্দ্র বিরোধী চেতনা চালু হলো কোন পত্রিকার মধ্য দিয়ে? কল্লোল পত্রিকার মধ্য দিয়ে। এই জন্য কল্লোল পত্রিকা বলে এন্টি রোমান্টিক পত্রিকা, রবীন্দ্র বিরোধী পত্রিকা, রবীন্দ্র বিরোধী যুগের পত্রিকা, নানান কিছু। এবং এই যে কল্লোল পত্রিকার মধ্য দিয়ে এই রবীন্দ্র বিরোধী কবিরা যে রবীন্দ্রনাথের চেতনার বিরুদ্ধে লিখলেন, সবাই কি মেনে নিল? অনেকেদের গালিগালাজ করলো, জি। শনিবারের চিঠি বা আরো কিছু সে সময় পত্রিকা ছিল, সময়পত্র। কল্লোল পত্রিকায় রবীন্দ্রনাথের বিরুদ্ধে লেখা হলো, রবীন্দ্র ভাবধারার, রবীন্দ্র চেতনার, রবীন্দ্রনাথকে বকাঝকা করে, যে বেটা বুড়া কি সব বলে, প্রেমিকাকে স্পর্শ করা যাবে না, অন্যের হাতে তুলে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, প্রেম করব আমি আর তুলে দিব আক্কাসের হাতে, আক্কাস খাবে আর আমি তাকায় দেখবো যে আচ্ছা তুমি খাও, তোমার সুখে আমার সুখ। এটি হবে না, বেটা বুড়া কোথাকার, হবে না। আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ। এরা বললেন যে আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ, তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিল অধিকার, আমি আর ফিরিব না শাশ্বত নিষ্ফল সংসার। রবীন্দ্রনাথ বললেন যে প্রেম করে স্পর্শ করা যাবে না, প্রেমিকাকে স্পর্শ করা যাবে না, প্রেম হচ্ছে পবিত্র, প্রেম স্বর্গীয়, যে স্পর্শ করলে প্রেম কি নষ্ট হয়ে যাবে। প্রেমিকাকে প্রেম করা যাবে কিন্তু স্পর্শ করা যাবে না, বিয়ে করা যাবে না, প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিতে হবে, কারণ প্রেমিকাকে ভোগ করা যাবে না। এরা বললেন যে না, এটা হবে না, এবার একটা বুড়িয়ার কথা আমরা মানে না, প্রেমিকাকে আগে ভোগ করব তারপর অন্য কিছু। বললেন যে তোমার বক্ষের যুগল স্বর্গে, এন্টি রোমান্টিক চেতনা, তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিল অধিকার, আমি আর ফিরিব না শাশ্বত নিষ্ফল সংসার। তোমার বক্ষের যুগল স্বর্গে তুমি 2 মিনিট আমাকে জায়গা দাও তোমার বুকের স্বর্গে, তারপর তোমার প্রেম নেম তুমি যেখানে খুশি সেখানে যাও। প্রেমকে বাঁচিয়ে রাখার মতো দরকার নেই, 1000 বছর ধরে প্রেম করার কোনো দরকার নাই, শাশ্বত চিরন্তন প্রেমের আমার কোনো কাম নাই। 2 মিনিটের কাম, শুধু 2 মিনিট তোমার বুকে স্বর্গে স্থান দাও, তাহলে আমি খুশি। এখন এই কবিতা যখন লিখলো কল্লোল পত্রিকায়, তখন আগের যারা মানুষজন, সাহিত্য যারা পড়ুয়া, তারা কি মেনে নিল? গালি গালাজ করে ভূত ছোট বেটা বেয়াদ্দব হারামজাদা পাঁজি নস্তার, অন্যান্য পত্রিকা কল্লোল পত্রিকাকে নিয়ে কি গালি গালাজ করালো, তুচ্ছতাচ্ছিল্য করালো। তাহলে কল্লোল পত্রিকায় এন্টি রোমান্টিক কবিরা তাদের চিন্তাধারা রবীন্দ্রনাথের বিরোধী চিন্তা
কি তৈরি করলো, আর ওই সময়ের অন্যান্য পত্রপত্রিকায় এই কল্লোল পত্রিকাকে নিয়ে গালিগালাজ করা হলো। ফলে কল্লোল পত্রিকা সমসাময়িক যুগে ব্যাপক কি আলোচনা সমালোচনার শিকার হলো। তরুণ আপনাদের মতো যারা ইয়ং, তারা বলল ঠিকই আছে, বেশ হয়েছে। আর যারা একটু প্রাচীনপন্থী, যারা একটু প্রবীণপন্থী, তারা বললো তবে রে বেটা বেয়াদ্দব কোথাকার, রবীন্দ্রনাথের বিপক্ষে বলিস তোরা প্রেমকে এইভাবে অপবিত্র করবি। তার মানে প্রাচীনপন্থী মানুষরা রবীন্দ্রনাথের পক্ষে এবং কল্লোলের বিপক্ষে লেখা শুরু করলেন, আর আধুনিক যারা ইয়ং সোসাইটি, তারা কল্লোল পত্রিকার পক্ষে নিয়ে বললেন যে ঠিকই আছে, কতকাল আর ওই বুড়ার পেছাল আমরা শুনবো। ফলে এই পত্রিকাটি সমসাময়িক যুগে ব্যাপকভাবে কি আলোচিত, আলোড়িত, সমালোচিত হলো। জি স্যার, কাদের সমর্থন করেন আপনি? ভাই আমি কোন যুগের বলেন? ইমতিয়াজ আহমেদ ইব্রাহিম, আমি কি রবীন্দ্র যুগের না রবীন্দ্র পরবর্তী যুগের? কি মনে হয় আপনার? আমি কি 1930 সালের আগের না 1930 সালের পরের? বলেন ইমতিয়াজ, আমাকে দেখে কি মনে হয় যে আমি 1930 সালের আগের? যদি তা না হই, আচ্ছা আপনি কোনটায় বিশ্বাস করেন? আপনি প্রেম করবেন আর বন্ধু সোহেলকে প্রেমিকাকে ভোগ করতে দিবেন, এমন কি করবেন, না নিজেই ভোগ করতে চাইবেন? আমরা সবাই এন্টি রোমান্টিক। জি, আমি তো ভাই আপনাদের বাইরে না, আমাকে যতই বুড়া মনে করেন, আমি তো অত বুড়া 1930 সালের আগে তো না। কাজে 1930 সালের পরে, কিংবা বলছে 1941 সালের পরবর্তীতে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আধুনিক পৃথিবীতে কোনো মানুষই রোমান্টিক না। ভাই আমি কেন, পৃথিবীতে কোনো মানুষই রোমান্টিক না, আর সব এন্টি রোমান্টিক। আপনি নিজেও এন্টি রোমান্টিক। আপনি যতই ভাব নেন যে স্যার আমি খুবই রোমান্টিক, আপনার প্রেমিকা যদি খালাতো ভাইয়ের সাথে রিক্সায় হুট তুলে, তাই না, কোমরে হাত দিয়ে জড়িয়ে ঘুরে বেড়ায়, আপনি দেখে কি বলবেন বাহ তোমাকে তো সুন্দর লাগছে, যান তুমি আরেকটু ঘোরো? বলবেন কি না গালি দিবেন যে হারামজাদি শয়তান বেয়াদ্দব কোথাকার? আপনি যদি রোমান্টিক হন তাহলে বলতে হবে যান, তুমি যদি ওই সোহেলের সাথে গিয়ে খুশি হও তাহলে তোমার সুখে আমার সুখ, তুমি আরো ঘোরো, টাকা যত লাগে আমি দিব, তুমি সোহেলের সাথে কি করো, রিক্সা আরো ঘোরো। আপনি বলবেন না এটা, জি, কারণ আপনি এন্টি রোমান্টিক। কারণ আপনি অন্য কেউ খাক, আপনার মুরগি অন্য কেউ, আপনার মুরগির ডিম অন্য কেউ খাবে, আপনি কি চান সেটা? আপনার প্রেমিকা তো আপনার মুরগি, জি, ঘরে পোষা মুরগি, এর ডিম মাংস সব আপনি খাবেন, প্রতিবেশী খাক, এটা আপনি চান না। জি জি ভাই। আবার আপনার যে গার্লফ্রেন্ড, সে যখন দেখবে আপনি আপনার খালাতো বোনের সাথে রিক্সা চড়ে ঘুরতেছেন হুট তুলে, তাই না, কোমরে হাত দিয়ে, খুশি হবে না? খুশি হবে না কেন? সেও ভাবে যে আপনি তার পোষা মুরগি, আপনার ডিম মাংস সব তার, অন্য কেউ এটা ভোগ করতে পারবেন। এই চেতনার নাম ভোগবাদী চেতনা, এন্টি রোমান্টিক চেতনা। আমার প্রেমিকা আমি ভোগ করব, এটি এন্টি রোমান্টিক চেতনা। জি। আর যদি আপনি এই চেতনার হন, মনে করেন যে না স্যার আমি তো এরকম না, আমি অন্য কেউ ভোগ করুক আমি তাতেই খুশি, তাহলে আপনি রোমান্টিক। এখন আপনি কি সেটা আপনি চিন্তা করেন। জি। আচ্ছা, তো যাই হোক, এই কল্লোল, আর এই কল্লোল পত্রিকায় যারা লেখালেখি করতেন, কল্লোল পত্রিকায় যারা লেখালেখি করতেন, এদেরকে বলা হয় কল্লোল গোষ্ঠীর লেখক। কারা কারা লিখতেন? ওই যে পঞ্চপাণ্ডব, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, তার সাথে শক্তি চট্টোপাধ্যায়, তার সাথে অচিন্ত কুমার সেনগুপ্ত, জি, এরা। অর্থাৎ এই কল্লোল পত্রিকায় যারা লেখালেখি করতেন, এদেরকে কি বলা হয়? কল্লোল গোষ্ঠীর লেখক। কল্লোল গোষ্ঠীর লেখক। কল্লোল গোষ্ঠীর লেখক। তো কল্লোল গোষ্ঠীর লেখক কারা আসতে পারে? কল্লোল গোষ্ঠীর লেখক কে বা কে নয়? জি, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অতি বিখ্যাত পত্রিকা। এর বাইরে আরো কিছু ছোটখাটো পত্রিকা আছে, পড়বেন। আচ্ছা, আমি যেই পত্রপত্রিকাগুলি বললাম তার বাইরে কি অন্য কোনো পত্রিকা পড়বেন না? এর বাইরে আরো অনেক পত্রিকা। কল্লোল পত্রিকা কত সালে বন্ধ হয়? বন্ধ তো হঠাৎ করে হয়নি, পরবর্তীতে অনেক দিন এটা চলেছে। এটা মোটামুটি ধরেন 1948 সালের দিকে সে বন্ধ হয়, তবে একবারে বন্ধ হয়ে যায়নি, বন্ধ হয়েছে, তারপর আবার কিছুদিন পরে আবার চালু হয়েছে, ঠিক আছে। পরে 1965 সালের দিকে এটা মোটামুটি একেবারে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি যে পত্রিকাগুলি বললাম তার বাইরে কোনো পত্রপত্রিকার পড়বেন না? জি ভাই, এর বাইরে আরো বেশ কিছু পত্রপত্রিকা আপনাকে পড়তে হবে, তবে এত কিছু পড়া লাগবে না। আমি যেই পত্রিকাগুলো আলোচনা করলাম সেগুলো কি শানি নজরুল সহ, ব্যাখ্যা সহ,
নানান কিছু সম্পাদককে হ্যান ত্যান স্লোগান কি অনেক অতি বিখ্যাত পত্রিকা নানান কিছু জানিয়েছি। এর বাইরে আরও কিছু পত্রপত্রিকা আছে যেগুলো আপনাদের শুধু কি সম্পাদক এবং পত্রিকা সেগুলি জানতে হবে। জি, আর বুঝতে পারলেন? জি, তো এর পাশাপাশি আমি আরও একটু কথা বলে শেষ করব। আঞ্চলিক পত্রিকা কয়েকটি একটু লিখে নেন দ্রুত, আমি অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, আরও বেশিক্ষণ করানো যাবে না। কয়েকটি আঞ্চলিক পত্রিকা বাংলাদেশের বা বাংলা ভাষার প্রথম আঞ্চলিক পত্রিকার নাম হচ্ছে রংপুর বার্তা। বাংলাদেশের প্রথম আঞ্চলিক পত্রিকা, বাংলাদেশের প্রথম আঞ্চলিক পত্রিকার নাম হচ্ছে রংপুর বার্তা। কত সালে প্রকাশিত হয়েছে? 1847 সালে। কোথা থেকে? রংপুর থেকে। জি, অংপুরের কেউ আছেন নাকি? জি, অংপুরের কেউ আছেন? অংপুরের। জি, বাংলাদেশের প্রথম আঞ্চলিক পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? অংপুর থেকে। কত সালে? 1847 সালে। সম্পাদকের নাম কি? গুরুচরণ রায়। রংপুর বার্তা পত্রিকার সম্পাদককে গুরুচরণ রায়। জি, বাংলাদেশের প্রথম যে প্রেস ছাপাখানা তার নাম ছিল বার্তাবহ যন্ত্র, জানেন তো, তাই না? বাংলাদেশের প্রথম ছাপাখানা কত সালে? 1847 সালে। কোথায়? রংপুরে। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায়? রংপুরে। জি, রংপুরে, ঢাকায় না কিন্তু। বাংলাদেশের বা বাংলা অঞ্চলের প্রথম ছাপাখানা রংপুরে। কত সালে? 1847 সালে। সে ছাপাখানাটার নাম ছিল বার্তাবহ যন্ত্র। ছাপাখানাটার নাম কি ছিল? বার্তাবহ যন্ত্র। আর সেখান থেকে প্রকাশিত ছিল পত্রিকা, কি নাম? রংপুর বার্তা। ঠিক আছে। জি, এরপরে 1861 সালে ঢাকা প্রকাশ। 1861 সালে পত্রিকার নাম কি? ঢাকা প্রকাশ। আমরা প্রথমে বলেছি পত্রিকার কথা, কৃষ্ণচন্দ্র মজুমদার। আমরা প্রথমে সালের কোশ্চেন আলোচনা করতে গিয়ে আপনাদের বলেছিলাম, মনে আছে? ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি? ঢাকা প্রকাশ। কত সালে? 1861 সালে। সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ। এরপরে 1864 সালে অলরেডি এটি আলোচনা আমরা করেছি, গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ। এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। জি, এটিও আঞ্চলিক পত্রিকা। বুঝতে পারলেন? কোথা থেকে? কুষ্টিয়া অঞ্চল থেকে। কুষ্টিয়ার কেউ নিশ্চয় আছেন তো, কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো কি? গ্রাম বার্তা আঞ্চলিক পত্রিকা, একটা বিখ্যাত। আঞ্চলিক আরো অনেক পত্রিকা আছে, কিন্তু যেগুলো বিখ্যাত, যেগুলো একটু, তাই না, নানানভাবে আলোড়িত হয়েছে। তাহলে 1847 সালে রংপুর বার্তা, 1861 সালে ঢাকা প্রকাশ, 1864 সালে কি? 1864 সালে গ্রাম বার্তা। আচ্ছা, 1912 সালে খুব বিখ্যাত একটু সৌরভ। কোথা থেকে? ময়মনসিংহ থেকে। আছেন নাকি ময়মনসিংহের কেউ? যে নিশ্চয় কেউ আছেন। যে 1912 সালে ময়মনসিংহ অঞ্চল থেকে একটা আঞ্চলিক পত্রিকা সৌরভ পত্রিকা, যেই পত্রিকায় প্রথম ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছিল, মনে আছে? 1912 সালে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। অবশ্য ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছিল কত সালে? 1923 সালে। জি, ময়মনসিংহ গীতিকায় 1912 সালে না, ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছিল 1923 সালে, কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1912 সালে। সৌরভ পত্রিকার সম্পাদকের নাম কি? সম্পাদকের নাম কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। কেদারনাথ তাহলে 1912 সালে আরেকটা আঞ্চলিক পত্রিকা ময়মনসিংহ থেকে, সৌরভ পত্রিকা, সম্পাদকের নাম কি? কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আর 1947 সালে আরেকটি পত্রিকা কি? চাটগাঁয়ের কেউ আছেন নাকি? চাটগাঁর কারা আছে? হাত তোলেন। সীমান্ত পত্রিকা। কি নাম? সীমান্ত। জি, 1947 সালে, জি 1947 সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় পত্রিকা সীমান্ত। সম্পাদকের নাম মাহবুবুল হক চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। ঠিক আছে। জি, চট্টগ্রাম থেকে প্রকাশিত বিখ্যাত আঞ্চলিক পত্রিকার নাম সীমান্ত। 1947 সালে
মনে আছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে এই পত্রিকার এই কবিতার যিনি লেখক মাহবুবুল আলম চৌধুরী, জি, সীমান্ত পত্রিকা। এর বাইরে আরো অনেক আঞ্চলিক পত্রিকা আছে, আরো অনেক, তবে আমরা যেগুলি পরীক্ষার জন্য মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ বা বেশি বিখ্যাত সেইগুলি নিয়ে কথা বললাম। তাহলে 1847 সালে, তাই না, প্রথমে ছিল আমাদের রংপুর বার্তা, তারপর 1861 সালে ঢাকা প্রকাশ ঢাকা থেকে, 1864 সালে গ্রাম বার্তা কুষ্টিয়ার কুমারখালী থেকে, 1912 সালে ময়মনসিংহ থেকে সৌরভ, আর 1947 সালে চট্টগ্রাম থেকে সীমান্ত। জি, আর 2 মিনিট ক্লাস নিব, শেষ কথাগুলি বলবো। মুক্তিযুদ্ধ ভিত্তিক পত্রিকা, জি, একটু লিখে নেন, শেষ ক্লাস, যদি একটু বড় হয়ে গেল ক্লাসটি, কিন্তু শেষ করতে চাচ্ছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু পত্রিকা, যেটি ইদানিং পরীক্ষা আসছে, বুঝতে পারলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, জি, প্রগতিশীল সরকার। তারপরে আমাদের তো কাজে এই সরকারের সময় মুক্তিযুদ্ধ বিষয়টা অতি অতি গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু পত্রপত্রিকা দেখবেন। অতি সাম্প্রতিক একটা বিশেষ এসেছিল, আমি বলেছি জয় বাংলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পত্রিকার নাম কি? জয় বাংলা। জয় বাংলা কত সালে? 1971 সালে, জি, 1971 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক পত্রিকা জয় বাংলা কোথা থেকে প্রকাশিত হতো? মুক্তিযুদ্ধকালীন যে সরকার, মুজিবনগর সরকার, জি, মুজিবনগর সরকারের মুখপত্র। মুক্তিযুদ্ধকালীন যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের মুখপত্র পত্রিকা, অর্থাৎ মুক্তিযুদ্ধ কেন, উদ্দেশ্য কি, তাই না, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কার্যক্রম, পাকিস্তানি বা রাজাকারদের বিভিন্ন অত্যাচার নির্যাতনের বর্ণনা এই পত্রিকায় প্রকাশিত হতো। এটিকে বলা হয় মুজিবনগর সরকারের মুখপত্র পত্রিকা জয় বাংলা। প্রথম একটু দৈনিক আকারে প্রকাশিত হয়, কি আকারে? দৈনিক পত্রিকা আকারে যে প্রকাশিত হয়, জি। এই পত্রিকাটির সম্পাদক ছিলেন রহমতুল্লাহ। দৈনিক জয় বাংলা, জি, দৈনিক জয় বাংলা, সম্পাদক রহমতুল্লাহ। 1971 সালে মার্চ মাসে 30 মার্চ প্রকাশিত হলো। এরপরে সাপ্তাহিক জয় বাংলা, কি? সাপ্তাহিক জয় বাংলা। একই সালে, সাল নিয়ে নিশ্চয় কোনো মুক্তিযুদ্ধ কালীন যে পত্রিকা, সাল তো একটা 1971, হ্যাঁ, ঠিক আছে। সাপ্তাহিক জয় বাংলা, এটিও মুজিবনগর সরকারের মুখপত্র, সপ্তাহে 7 দিন পর পর প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন আব্দুল মান্নান। তবে এই ভদ্রলোক নিজের নামে না প্রকাশ করে এটি ছদ্মনামে সম্পাদনা করতেন, আহমদ রফিক নামে, ঠিক আছে। আমি আবার বলছি, একটা হলো প্রথমে দৈনিক জয় বাংলা প্রথম দৈনিক আকারে প্রকাশিত হতো, ঠিক আছে, 30 মার্চ থেকে শুরু হলো। সম্পাদক ছিলেন রহমতুল্লাহ, মুজিবনগর সরকারের মুখপাত্র। এটি আবার সাপ্তাহিক আকারে প্রকাশিত হলো মে মাস থেকে, জি, মে মাসের দিক থেকে সাপ্তাহিক জয় বাংলা, সম্পাদক আব্দুল মান্নান। কিন্তু আব্দুল মান্নান নিজের নামে, যেহেতু ওই সময় রিস্ক ছিল পত্রিকা সম্পাদনা করা, সেই জন্য নিজের নাম না দিয়ে তিনি কি করলেন, এটা আহমদ রফিকের ছদ্মনামে সম্পাদনা করলেন, জি। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি বিখ্যাত পত্রিকার নাম হচ্ছে বাংলাদেশ, জি। সাল জিজ্ঞেস করেন না, 1971 সাল, জি, 1971 সালে বাংলাদেশ, ঠিক আছে। সম্পাদকের ঢাকা থেকে প্রকাশিত হতো আবুল হাসান চৌধুরী। এটি ঢাকা থেকে। আগের পত্রিকা দুটো কিন্তু মুজিবনগর থেকে। কোথা থেকে? মুজিবনগর থেকে। তাহলে এই যে জয় বাংলা পত্রিকা প্রকাশিত কোথা থেকে? মেহেরপুর, মুজিবনগর, বৈদ্যনাথ তলা, জি, বা কলকাতার ওই অংশটা থেকে, জি। আর ঢাকা থেকে প্রকাশিত হলো বাংলাদেশ। এই সম্পাদক আবুল হাসান চৌধুরী। ঢাকা থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক পত্রিকা, বাংলাদেশ, সম্পাদক আবুল হাসান চৌধুরী, 1971 সালে। এরপর একটি পত্রিকা রণাঙ্গন, 71 সালে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, জি, আব্দুল কাদের সিদ্দিকী, যাকে আমরা বলি বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইল থেকে প্রকাশিত। কোথা থেকে? টাঙ্গাইল থেকে, জি।
মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকার নাম রণাঙ্গন, সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী বা বঙ্গবীর কাদের সিদ্দিকী, এবং তিনি আবার এটা ছদ্মনামে সম্পাদনা করতেন রণদূত। সম্পাদকের নাম কি ছিল? রণদূত। রণদূত মানে এটি ছদ্মনামে জি প্রকাশ করতেন। ঠিক আছে জি, রণাঙ্গন। কোথা থেকে? এটি টাঙ্গাইল থেকে প্রকাশিত। কোথা থেকে? টাঙ্গাইল। টাঙ্গাইল। তো মোটামুটি এইগুলি অতি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক পত্রিকা। এর বাইরেও নওগাঁ থেকে একটি পত্রিকা প্রকাশিত বঙ্গবাণী নামে, নওগাঁ থেকে জি, এগুলো কম গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ থেকে জাগ্রত বাংলা নামে, রংপুর থেকে অগ্রদূত নামে, বরিশাল থেকে বিপ্লবী বাংলাদেশ নামে, বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক মুক্তিযোদ্ধারা জি হাতে লেখা, এবং এই পত্রিকাগুলো বেশিরভাগই কিন্তু কি আঞ্চলিক পত্রিকাগুলো হাতে লেখা জি। তো এই পত্রিকাগুলি, তো মোটামুটি বিখ্যাত পত্রিকাগুলি মোটামুটি এই কয়টাই: জয় বাংলা, ঠিক আছে, বাংলাদেশ, রণাঙ্গন, এগুলি অতি বিখ্যাত পত্রিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পত্রপত্রিকা নিয়ে কথা বলেছি, বিখ্যাত পত্রপত্রিকাগুলো নিয়ে। তবে এর বাইরেও জয় বাংলা দৈনিক প্রকাশিত হয় 30 মার্চ থেকে। 30 মার্চ থেকে প্রকাশিত হয় জি, মুজিবনগর থেকে প্রকাশিত হতো জয় বাংলা দৈনিক আকারে 30 মার্চ থেকে। আচ্ছা, আবার বলছি, এর বাইরেও বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে মুক্তিযোদ্ধারা কি আঞ্চলিক পত্রিকাগুলি বের করতো তাদের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে জি। জয় বাংলা, সাপ্তাহিক জয় বাংলা 30 মার্চ, সরি দৈনিক জয় বাংলা 30 মার্চ, দৈনিক জয় বাংলা প্রকাশিত হয় 30 মার্চ জি। আর সাপ্তাহিক জয় বাংলা প্রকাশিত হয় 11 মে জি। প্রথম 30 মার্চ দৈনিক জয় বাংলা প্রকাশিত হয়, দৈনিক জয় বাংলা, আর সাপ্তাহিক আকারে এটি প্রকাশিত হয় 11 মে থেকে জি। যে আর বরিশাল থেকে শুধু না, বরিশাল, নওগাঁ, রংপুর, দিনাজপুর, সিলেট, কুড়িগ্রাম, বাংলাদেশের সকল অঞ্চল থেকে কি মুক্তিযোদ্ধারা কি তাদের আঞ্চলিক ভাষায় আঞ্চলিক মুক্তিযুদ্ধের সময় পত্রিকা বের করেছিল। এগুলো ছিল তাদের বিভিন্ন কি ওই সময়ের আক্রমণের কথা, তাদের সাফল্যের কথা, কোথায় কতজনকে মারলো, কোথায় তারা হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় দখল করলো, রাজাকাররা কীভাবে অত্যাচার নির্যাতন করছে, এগুলি তারা হাতে লিখে প্রকাশ করতো জি। তো অনেক কথা বলা যায় পত্রিকা নিয়ে, আরও অনেক 2-4 দিন ক্লাস নেওয়া যায়, তো এত ক্লাস আমরা নিব না। তো আশা করছি আমি যে কথাগুলো বলেছি ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন। আরেকটু কথা বলে শেষ করি। কিছু কিছু আছেন, যেমন রাজা রামমোহন রায় 3-4টা পত্রিকা বের করেছেন। সালের দরকার নাই, শুধু মনে রাখবেন রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা কি? সংবাদ কৌমুদী, ব্রাহ্মণ সেবধি, মিরাতুল আকবর। রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নামগুলো মনে রাখবেন। বিহারীলাল চক্রবর্তী সম্পাদিত পত্রিকা 2-3 আছে। সাল না, আমি যেগুলি বলেছি সেগুলি সাল সহ, সম্পাদক সহ, শিরোনাম সহ, প্রেক্ষাপট, সারণী সহ সব। আর যেগুলি এর বাইরে কিছু পত্রপত্রিকা আছে, সাল টাল দরকার নেই, শুধু সম্পাদকের নাম, পত্রিকার নাম, সম্পাদকের নাম জি মনে রাখবেন। একটু দেখবেন যে আমার বাংলা কোষ বইটি, আপনারা আমার লেখা বাংলা কোষ এই বইটি আপনারা পারলে সংগ্রহ করে পড়বেন। আমি নতুন এডিশনের কাজটি শেষ করেছি, প্রেসে চলে গেছে, হয়তো 15-20 দিনের মধ্যে বের হবে। সেখানে আমি ডিটেলস এই আলোচনাগুলি দিয়েছি, সেখানে দেওয়া আছে। পাশাপাশি আমার একটি ফেসবুক গ্রুপ আছে, জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি, বাংলায় জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি ফেসবুক গ্রুপ। যদি আপনাদের অতি কৌতূহল থাকে, অতি প্রশ্ন থাকে, বা কোনো কনফিউশন জিজ্ঞাসা থাকে, তাহলে আমার জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি এই গ্রুপে যুক্ত হয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন জি। জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি জি, এটি আমার ওপেন গ্রুপ, অর্থাৎ যে কোনো শিক্ষার্থী আমার এই গ্রুপে জয়েন করতে পারবে কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন ছাড়াই জি। যুক্ত হয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কৌতূহল থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো বিষয় নিয়ে কোনো মতামত থাকে, তাহলে দয়া করে আমার জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি এই গ্রুপে যুক্ত হয়ে আমার ওখানে নক করে জানাবেন। প্রশ্ন করলে আমি উত্তর দিব, ঠিক আছে। আর আমার বললাম যে যারা এমনি আলোচনা দেখতে চান, কনফিউজিং বিষয়গুলো উত্তর আকারে পেতে চান, তারা আমার ইউটিউব চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি জি, আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি জি, শিক্ষা সাহিত্য সংস্কৃতি জি, শিক্ষা সাহিত্য সংস্কৃতি। এই চ্যানেলটিতে আমি শিক্ষা সংক্রান্ত নানান বিষয় নিয়ে কি
কথাবার্তা বলে থাকি, আলোচনা করে থাকি। বিশেষ করে কনফিউজিং মতদ্বৈততা আছে বা বিভিন্ন বিষয় নিয়ে যেখানে কন্ট্রাডিক্টর আছে, এই বিষয়গুলি আমি শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইউটিউব চ্যানেলটিতে ওখানে আলোচনা আকারে উপস্থাপন করি। ব্যাকরণ থাকে, সাহিত্য থাকে, পাশাপাশি আবার গান, সংস্কৃতি গান আমি একটু একটু গান করি, টুকটাক সেখানে দিই। সাম্প্রতিক দেখবেন একটি গান আমার ভাইরাল হয়েছে, ফিলিস্তিনিদের নিয়ে একটা গান করেছি, ফিলিস্তিনি জনগণকে নিয়ে। আমি গানটা দেওয়ার পরদিন থেকে যুদ্ধবিরতি হয়ে গেছে। দেখছেন আমার গানের কত পাওয়ার, বুঝলেন? আমি যেদিন ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের বিপক্ষে, জাতিসংঘের বিপক্ষে, ওআইসির বিপক্ষে গান যেই দিন দিয়েছি, গানটা দেওয়ার পর দিন দেখবেন, আপনার মিলাই নেবেন, আমি যেই তারিখে গানটা আপলোড দিয়েছি পরের দিন কি করেছে বাট ইসরায়েলরা আমার গানের তোড়ে কি করেছে, যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে, তাই না? জি, দেখবেন আমার একটা গান আমার নিজের লেখা সুর করা, এই গানটি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। ইতিমধ্যে অনেক প্রচুর পরিমাণ ভিউ হয়েছে, এটি প্রচুর পরিমাণ ভিউ হয়েছে, ভাইরাল হওয়ার পথে। আপনারা যারা আমার সম্পর্কে একটু আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে থাকবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ বকবক করলাম, ধৈর্য ধরে আপনারা শুনেছেন, ধৈর্যচ্যুতি ঘটিয়ে অনেকে পালিয়েও গেছেন। তো যারা পালিয়ে গেছে তারা গেছে, আপনারা শেষ পর্যন্ত অনেকেই ছিলেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার কৃতজ্ঞতা সবার প্রতি থাকলো। আর আমাদের গ্রুপের যারা স্পেশালি, ঠিক আছে, আফরোজা, অমনি, মণিশঙ্কর, সবাই আমাকে বারবার, সাব্বির, তুষার, সাদিয়া তালুকদার সবাই নক করছে, ভালোবাসা দিচ্ছে, সবার ভালোবাসা পেলাম আমি। আমরা আগামী সোমবার আমাদের আবার ক্লাস, গ্রুপের ক্লাস, মনে আছে তো? সোমবার গ্রুপের ক্লাস, পরীক্ষা হবে একটা, লিখে নাও, পরীক্ষার টপিকগুলি লিখে নাও। যারা জুয়েল কিবরিয়া, এই বিশেষ করে আমাদের সাহিত্য গ্রুপ, সাহিত্য টিউটোরিয়াল গ্রুপে যারা আছে তারা লিখে নাও, আগামী দিন পরীক্ষা হবে, আগামী সোমবার। পরীক্ষার টপিক কি? আধুনিক যুগ। আধুনিক যুগের পরীক্ষা কি হয়েছে এর আগে? একটাও হয়নি। তাহলে আধুনিক যুগ, জি, ফোর্ট উইলিয়াম কলেজ, টপিকগুলো লিখে নেন। আগামী সোমবার কোন কোন টপিকের উপর পরীক্ষা হবে? ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ। তারপরে উপন্যাসের সূচনা বা উপন্যাসের ইতিহাস, উপন্যাসের ইতিহাস, তারপর নাটকের ইতিহাস, মহাকাব্যের ইতিহাস। ফোর্ট উইলিয়াম কলেজ, উপন্যাসের ইতিহাস, নাটকের ইতিহাস, মহাকাব্যের ইতিহাস। আর কি? আর কিছু দিব? আরেকটা কি? আচ্ছা, প্রহসনটা নিয়ে নেন, প্রহসন। জি, প্রহসন। এই কয়টি টপিক না, পত্র পত্রিকাটা আগামী দিন দিব না, কারণ আপনাদের চাপ পড়ে যাবে, ঠিক আছে? আমি চাপ দিতে চাই না। সাময়িক পত্রটি আপনাদের আগামী দিনের পরীক্ষায় থাকবে না, সোমবারে পরীক্ষা হবে এই কয়টি টপিকের উপর, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, বা গদ্যের যে সূচনা, গদ্যের সূচনা। আজকে পরীক্ষা হবে না ইব্রাহিম, আজকে পরীক্ষা হবে না বাবারা, পরীক্ষাটা হবে আগামী সোমবার 11টায়। আগামী সোমবার কি 11টায়, 9:30টায় ক্লাস হবে, এবং ওপেন ক্লাস না, আমাদের গ্রুপ, আমাদের যে সাহিত্য টিউটোরিয়াল সেই গ্রুপে আগামী সোমবার 9:30টায় ক্লাস হবে, আর 11টায় পরীক্ষা হবে। জি, পরীক্ষার টপিক কি? ফোর্ট উইলিয়াম কলেজ বা গদ্যের সূচনা, তারপর উপন্যাসের ইতিহাস, নাটকের ইতিহাস, মহাকাব্যের ইতিহাস এবং প্রহসনের ইতিহাস। আর সাময়িক পত্রটা আমরা পরের ক্লাস পরীক্ষার সাথে যুক্ত করে নেব। জি, ক্লাস 9:30টায় যখন হয় ক্লাসের শিডিউল অনুযায়ী। তবে জাকির বিসিএস না, ওপেন ক্লাস না। জি, ক্লাসটা শুধু আমাদের গ্রুপে, সাহিত্য টিউটোরিয়াল গ্রুপে। যারা আপনারা ভর্তি নাই এমন যদি কেউ থাকেন, যারা আমাদের ক্লাস করছেন, আমার ক্লাস ভালো লাগছে বা করতে চান, তারা আমাদের জাকির বিসিএস স্পেশাল আমাদের সাহিত্য টিউটোরিয়ালের নোটিশ দেওয়া আছে, আপনারা 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হয়ে আপনারা আগামী সোমবার থেকে ক্লাস করতে পারবেন। জি, ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।